দেখো ফ্রেন্ডস, প্রথম আমরা সমগণীয় শ্রেণী কি এটা জিনিসটা বুঝি, ইম্পর্টেন্ট। সো কার্বন পরমাণুগুলোর মধ্যে একটি আরেকটির সঙ্গে যুজিত হয় কার্বন শৃঙ্খল গঠন করার ক্ষমতাকে সমগণীয় শ্রেণী বলা হয়। তো তোমরা এটা শিখে নিবে, বা অন্য ভাষায় বলতে পারো যে যে সমগণীয় শ্রেণীতে একই কার্যকরী মূলক উপস্থিত থাকে সেই শ্রেণীটিকে সমগণীয় শ্রেণী বলে। তোমরা এইভাবে বলতে পারো যে যে সমগণীয় শ্রেণীর যৌগে বা শ্রেণীতে একই কার্যকরী মূলক উপস্থিত থাকে। এখন ডেফিনেটলি তোমরা কার্যকরী মূলক জিনিসটা জানো, যেমনি আমরা অ্যালকোহল বললে বন্ড OH বসাই, ঠিক আছে? এরকম কিটন, কার্বক্সিলিক অ্যাসিড সবের আলাদা আলাদা কার্যকরী মূলক আছে, তো এটাই কার্যকরী মূলকের কথা বলছি। তো সমগণীয় শ্রেণীটা এটা পড়বে। এখন দেখো, সমগণীয় শ্রেণী যদি বৈশিষ্ট্য তোমার আসে তো কি লিখবে? তো সমগণীয় শ্রেণীতে একটি সাধারণ সূত্র দ্বারা উপস্থাপন করা যায়, এটা তার নাম্বার ওয়ান বৈশিষ্ট্য বলতে পারো। একটা সাধারণ সূত্র বসাতে হয়, আমরা জানি। সেকেন্ড, একটা সমগণীয় শ্রেণীর প্রতিটি সদস্য একই কার্যকরী মূলকের অন্তর্গত থাকে, যেটা আমরা ডেফিনেশনও বললাম যে সমগণীয় শ্রেণীতে একই কার্যকরী মূলক উপস্থিত থাকে, ঠিক আছে, কার্বন শৃঙ্খল গঠন করার সময়। তো এটাই বলছি যে বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারো প্রতিটি সদস্য একই কার্যকরী মূলকের অন্তর্গত থাকে। এক্সাম্পল দিয়েছি, যেমন অ্যালকোহল এর কার্যকরী মূলক বা কার্যকরী গ্রুপ বন্ড হয়েছে, ঠিক আছে। এরপরে সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে পার্থক্য সর্বদা CH2, এটা মনে রাখবে। সবটা যৌগের মধ্যে CH2 পার্থক্য থাকবে। এখন আমরা বুঝবো ভালোভাবে কি আছে সমগণীয় শ্রেণী। এরপরে দেখো, সমগণীয় শ্রেণীতে আণবিক ভর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভৌতিক ধর্মের ক্রমিক পরিবর্তন দেখা যায়। তো আণবিক ভর যদি বৃদ্ধি হয় তো তার সঙ্গে ভৌতিক ধর্মেরও পরিবর্তন দেখা যায়। পরিবর্তন মানে বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক আছে। এখন দেখো সমগণীয় শ্রেণীর কিছু এক্সাম্পল, ইংলিশে বলে হোমোলোগাস সিরিজ। তো যেমন তোমাকে বললো দুটা সমগণীয় শ্রেণীর নাম লিখো, তো তুমি কি লিখবে এর আগে জিনিসটা বুঝো। সমগণীয় শ্রেণী দেখো, সমগণীয় শ্রেণীর মধ্যে অ্যালকেনও থাকতে পারে, অ্যালকিনও থাকতে পারে, অ্যালকাইনও থাকতে পারে। তো এখন অ্যালকেন বলতে তার একটা ফর্মুলা আছে, CnH2n+2, এটা অ্যালকেনের ফর্মুলা। অ্যালকিন, এটার ফর্মুলা CnH2n, ঠিক আছে। আর অ্যালকাইন CnH2n-2। তো এটাতে প্লাস বসছে প্রথমটাতে অ্যালকেন, আর অ্যালকাইন যেটা লাস্টেরটাতে এটা -2 বসছে। তো এটা মনে রাখবে। আর মাঝেরটাতে প্লাস মাইনাস কিছু নয়, খালি 2n। এখন যেটা n বোঝাচ্ছে, এটা মানে কি? n মানে এখানে নাম্বার, মানে তোমার 1 2 3 4 যেটা হতে পারে। তো একটা জিনিস মনে রাখবে, যেটা অ্যালকেন হয় তার ক্ষেত্রে যেটা n শুরু হয়, এটা n = 1 থেকে শুরু হয়, মানে 1 2 3 বসাতে থাকবে, বাড়তে থাকবে তোমার চেইন শৃঙ্খলটা। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে যেটা n শুরু হয়, এটা 2 থেকে শুরু হয়, মনে রাখবে। এর জন্য তুমি দেখবে যখন অ্যালকিন যখন একটা মৌল বানাবে, যেমন ইথিন বানালে, তো প্রথম তুমি 2 থেকে কেন শুরু করো, কারণ এর মানে n = 2 নিয়েছো। কিন্তু এখানে দেখো CH4 মানে কার্বন একটা আছে, এখানে ডাইরেক্ট কার্বন দুইটা থেকে শুরু হয়েছে, মানে 2 থেকে তারা শুরু করেছে n এর ভ্যালু নেওয়া, ঠিক আছে। তো এখন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এক একটা সমগণীয় শ্রেণী বলতে পারো। এই সমগণীয় শ্রেণীর মধ্যে যেটা অ্যালকেন আছে, এটাকে, এটার মধ্যে এক বন্ধনী থাকে, সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে। আর অ্যালকিন আর অ্যালকাইন যথাক্রমে, অ্যালকিনটা দ্বিবন্ধনী থাকে, ডাবল বন্ড। আর অ্যালকাইন, আইন যেটা লাস্টে নাম মনে রাখবে, ত্রিবন্ধনী থাকে, ঠিক আছে। থার্ড, মানে থার্ড বন্ড থাকে, তিনটা বন্ড থাকে। এটাতে দুইটা বন্ধনী থাকে, এটাতে সিঙ্গেল বন্ড থাকে। এখন অ্যালকেন যেটা আছে, এটার আরেকটা নাম আছে, এটাকে সম্পৃক্ত যৌগ বলে, সংপৃক্ত যৌগ বলে মনে রাখবে। আর অ্যালকিন আর অ্যালকাইন ডাবল আর ট্রিপল যেটাতে বন্ধন আছে, এইগুলোকে বলে অসম্পৃক্ত যৌগ, এটাও মনে রাখবে তোমরা, ঠিক আছে। সম্পৃক্ত আর অসম্পৃক্ত। এখন সম্পৃক্ত যৌগ মানে যেটার মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, অসম্পৃক্ত যৌগ মানে যেটাতে ডাবল বা ট্রিপল বন্ড থাকতে পারে, মানে দ্বিবন্ধনী আর ত্রিবন্ধনী। এখন দেখো, অ্যালকেনের ফর্মুলা, যেটা জেনারেল ফর্মুলা বললাম আমি, CnH2n, মানে সাধারণ সূত্র CnH2n+2, এটা দিয়ে কয়টা মৌল, অ্যালকেনের কয়টা মৌলের নাম, যেমন সবচেয়ে প্রথম মৌল, সবচেয়ে ছোট মৌল মিথেন, ঠিক আছে। এরপরে ইথেন, এরপরে প্রোপেন, এরপরে বিউটেন, এরপরে পেন্টেন, এরপরে চলতে থাকে হেক্সেন, হ্যাপটেন, অক্টেন। তো তোমার অতটা প্রয়োজন নাই, অ্যাটলিস্ট 5টা বা 6টা তুমি জেনে রাখো। এটাকে শর্টকাট মনে রাখার জন্য মিথ, ইথ, প্রপ, বিউট, প্যান্ট, হেক্স এরকম বলে, ঠিক আছে। তো মিথ মানে মিথেন। এখন দেখো, মিথ যুগ এন, কারণ অ্যালকেন বললাম, এন আছে লাস্টে, তো এর জন্য মিথ যুগ এন মানে মিথেন। ইথ যুগ এন, ইথেন, ঠিক আছে। এন থাকলে লাস্টে এটা অ্যালকেন মনে রাখবো আমরা। তো এটা কেমনে বার করলাম, CH4 যেটা হয়েছে কেমনে বার করলাম? তো এটা বার করার জন্য আমি ফর্মুলাটা ব্যবহার করলাম। আমি কি করলাম, অ্যালকেনের ফর্মুলা যেটা আছে, অ্যালকেনের ফর্মুলা কি আছে, CnH2n+2। তো আমি বললাম যে অ্যালকেন বলবে যখন n = 1 ধরবে প্রথম। তো যখন 1 ধরলাম অ্যালকেনের, তখন প্রথমটা যে আমি CH4, এটা কেমনে বার করলাম, যার নাম মিথেন, এটা বার করার জন্য আমি এক কাম করলাম, এই যে n এর জায়গাতে আমি 1 ধরলাম, ঠিক আছে। এরপরে H, এই যে 2n মানে 2 × n, তো 2 × n এর ভ্যালু 1 ধরলে 1 হবে, +2, ঠিক আছে। এটা নিচে আছে কিন্তু মনে রাখবে। তো কি হবে, C1, এটা 2 একে 2 মানে H2, আর প্লাস এদিকে 2, তো 2 এর 2 যোগ করবে, তো কি হবে, C1 জায়গায় থাকবে আর CH4, 1 না বললেও চলে, খালি C বললেও C1ই হয়, এর জন্য CH4। এখন নেক্সট যখন তুমি 2 ধরবে এখানে ভ্যালু, তো C2 হয়ে যাবে, আর এটা 2 দুগুনি 4 + 2 মানে H6 হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে আমরা বাড়বো। আহ, তো কি হয়ে যাবে, CH4 পরে এটা না মিথেন, এরপরে ইথেন, প্রোপেন, মানে n = 1, 1 থেকে শুরু করবে তুমি, বদলিয়ে যাবে ভ্যালু, তো তোমার নাম পেতে থাকবে, ঠিক আছে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এরকম।
এরপরে দেখো অ্যালকিন যেটা আছে দ্বিবন্ধনী, এটা CnH2n। তো এখানে n এর ভ্যালু প্রথম 2 বসিয়ে দেখো, তো এখানে n 2 বসালে 2 হবে C2, আর H 2 দুগুণি 4 4, তো ইথিন, এরকম প্রোপিন, বিউটিন, প্যান্টিন, ঠিক আছে। ইন আছে লাস্টে দেখো হেক্সিন, এরকম। এটা -2, এখানে ভ্যালু 2 থেকে শুরু করলে Cn, 2 বসালে 2 দুগুণি 4, 4 থেকে 2 গেলে 2, তো C2H2 ইথাইন আইন, ঠিক আছে। তো ত্রিবন্ধনী বা অ্যালকাইনের সবচেয়ে বড় যৌগের নাম যদি জিজ্ঞাসা করে তো বলবে ইথাইন, ঠিক আছে। তো মনে রাখো আমি যেখানে যেভাবে বুঝিয়েছি তোমাকে, n এর ভ্যালু মনে রাখলে তোমার হয়ে যায়। আর নামটা কি, তুমি সিরিয়াল মনে রাখো, মিথ, ইথ, প্রপ, বিউট, প্যান্ট, হ্যাক্স। তো মিথ থেকে অ্যালকেন হলে মিথেন, অ্যালকিন হলে মিথিন, ঠিক আছে, বা ইথিন। মিথিন তো হয় না, অ্যালকেনের বেলা দেখো ইথিন থেকে শুরু হয়েছে, মিথেন থেকে শুরু হয়নি, ঠিক আছে, মানে কারণ এক না এখানে, এটাতেও ইথিন থেকে শুরু হয়েছে, তো আইন মানে ইথাইন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা মনে রেখে নিও। এরপরে দেখো আমরা কার্যকরী মূলক পেয়েছি। কার্যকরী মূলক বলতে অ্যালকোহল একটা সমগণীয় শ্রেণী হতে পারে, কারণ আমরা পড়লাম যে সমগণীয় শ্রেণীর মধ্যে একই কার্যকরী মূলক থাকতে হবে, ঠিক আছে। তো ধরে নাও কার্যকরী মূলক যদি ধরো OH ধরে, OH এর ফর্মুলা বন্ড H, আমি কার্যকরী মূলকও লিখে দিয়েছি, ঠিক আছে। তো ধরে নাও এটা সূত্রটা যে হবে, অ্যালকোহলের যেটা নর্মাল ফর্মুলা হবে, সাধারণ সূত্র CnH2n+1, আর লাস্টে বন্ড OH, ঠিক আছে। তো এর হিসাবে তোমাকে ধরো একটা তোমাকে যেটা প্রশ্ন, আমার মেইন প্রশ্ন ছিল যে দুটা সমগণীয় শ্রেণীর নাম লিখো। তো তোমাকে যদি একটা সমগণীয় শ্রেণী বার করতে আছে, তো ধরে নাও তুমি এই যে অ্যালকোহলের জেনারেল ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে তুমি সমগণীয় শ্রেণী বার করছো। সমগণীয় শ্রেণীর মধ্যে আমরা পড়েছিলাম যে একটা কার্যকরী মূলক থাকতে হবে। তো ধরে নাও কার্যকরী মূলকটা OH আছে। তো যদি কার্যকরী মূলক OH থাকে আর তোমাকে অ্যালকোহলের যদি সমগণীয় শ্রেণী বার করতে হয়, তো তুমি কিভাবে বার করবে? ফর্মুলা ছিল CnH2n+1, ঠিক আছে। আর অ্যালকোহল বলতে লাস্টে বন্ড, মানে প্রতিটা মৌলের পিছনে বন্ড OH লাগবে। তো প্রথম যদি আমরা এখানে 1 ধরি, তো কি হবে, সি জায়গাতে থাকবে, C1 তো লেখার প্রয়োজন না। এইটা যদি 1 ধরি, তো কি হবে, 2 দুগুণি মানে 2 একে 2 প্লাস 1, তো কি হবে, CH3 হয়ে যাবে, আর লাস্টে বন্ড OH। এটা একটা হইলো। এর পরেরটা কি হবে, নেক্সটটা সমগণীয় শ্রেণীর নেক্সটটা কি হয়? তো আমরা পেয়েছিলাম একটা বৈশিষ্ট্য যে CH2 ফর্মুলা থাকে। তো মানে গ্যাপ থাকে কত, সমগণীয় শ্রেণীর মৌলগুলোর মধ্যে গ্যাপ থাকে CH2। এর মানে এখানে একটা কার্বন, তো নেক্সট যেটা হবে এটা, আর কি হবে, আহ, একটা কার্বন থাকবে, ঠিক আছে, মানে CH2 গ্যাপ থাকবে, তো সি তো থাকবেই, আর এইচ দুইটা হতে লাগবে, তো তিনটা আছে, তো এরপরটা কয়টা হয়ে যাবে, 5টা হয়ে যাবে। এর মানে যেটা নেক্সট হবে এরকম হবে না, অ্যাকচুয়ালি নেক্সট যেটা হবে এরকম হবে যে CH3 আর CH2 লাগবে আর OH, এটা নেক্সটটা হবে। এরপর এটা যখন বলবে তো আরো CH2 লাগবে, মানে CH3 আর CH4, মানে CH2 আর CH2 হোল টু দুইবার বলতে পারো, ঠিক আছে, CH2 দুইবার বলতে পারো, নাইলে একবারে আমি CH2 রেখে CH2 রেখে হোল টু দিলেও 2 দুগুণি 4 হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি অবশ্যই এখানে লিখে বুঝিয়ে দিয়েছি তোমাদের। দেখো CH3 হচ্ছে প্রথম মিথানল, এটার নাম, অ্যালকোহলের প্রথম মৌলটার নাম মিথানল। এরপরে CH3 CH2 গ্যাপ থাকে প্রত্যেকটাতে, তো ইথানল। এরপরে দেখো আরেকটা CH2 বেড়ে গেছে, CH2 দুইবার, মানে CH2 বাড়তে যাচ্ছে, তো এটা প্রোপানল। এরপর CH2 আরো বাড়লো, বিটানল। এরপরে পেন্টানল। CH2 বাড়তে আছে, যেমন যেমন বাড়বে তেমনি তেমনি CH2 বাড়তে থাকবে, এক একটা লাগবে প্রত্যেকটার সঙ্গে, ঠিক আছে। তাহলে অ্যালকোহল মৌল। এরপরে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইডের ফর্মুলাটা দেখো কি, সি দিয়ে একদিকে ডাবল বন্ড, এখন ডাবল বন্ড এদিকেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে, কিন্তু মনে রাখবে কার্বনের সঙ্গে একটা ডাবল বন্ড থাকবে অক্সিজেন দিয়ে, একটা সিঙ্গেল বন্ড এইচ থাকবে, ঠিক আছে, আর আরেকটা খালি বন্ডিং দেওয়া থাকবে, এর সঙ্গে অন্য কোনো মৌল বসবে। তো এরকম স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা তোমাকে ঘুরিয়ে ফিরে দিতে পারে পরীক্ষায়, যে অ্যালডিহাইড বললে তুমি কনফিউজ হয়ে যাবে। তো অ্যালডিহাইড বলে তোমার কি হবে, যে ফর্মুলাটা তোমার এরকমও দিতে পারে, তোমাকে এরকম বলতে পারে যে সি, ঠিক আছে, সরি, আচ্ছা একটু স্পষ্ট হয়ে গেছে, তোমাকে বলতে পারে যে সি ডাবল বন্ড ও উপর দিয়ে দিয়েছে, এইদিকে সিঙ্গেল বন্ড, আর এইদিকে তোমার এইচ দিয়ে দিবে, ঠিক আছে, এইদিকে তোমার এইদিকে ধরে দিবে, এইদিকে হবে না। তো সি ডাবল বন্ড ও, একদিকে সিঙ্গেল বন্ড একদিকে এইচ, তো এটাও কি হবে, এটাও এলডিহাইড হবে, এটা নাই কিন্তু, ঠিক আছে। তো এলডিহাইড ঘুরিয়ে ফিরি, মানে একদিকে ডাবল বন্ড ও, একদিকে সিঙ্গেল বন্ড এইচ, একদিকে খালি সিঙ্গেল বন্ড থাকবে। বা বন্ড সিএইচও বললেও তোমার এলডিহাইডই বোঝায়, মনে রাখবে, বন্ড সিএইচও বললেও এলডিহাইড হয়, ঠিক আছে। এখন দেখো অ্যালডিহাইডের যদি জেনারেল ফর্মুলা আমরা CnH2nO ধরি, অ্যালডিহাইড মানে লাস্টে ও লাগবে, ঠিক আছে, এটা মনে রাখবে, ও হবে তো অ্যালডিহাইড। তো এর মৌলগুলা কিভাবে লিখবো, তো অ্যালডিহাইড যেটা হয় এটা এল হয়, অ্যালডিহাইড লাস্টে এল হবে। তো দেখো মিথানেল, এল হচ্ছে, এল আছে, HCHO, ফর্মুলা যদি জেনারেল ফর্মুলা এখানে সি এর ভ্যালু যদি 1 ধরো, তো C1 থাকবে, এখানে 1 ধরলে 2 একে 2, ঠিক আছে। তো H2 লিখবো না, আমরা প্রথম H টা আগে লিখেছি, আর পরেরটা এই সি এর সঙ্গে একটা H লাগিয়ে CHO, তো এই CHO মিথানেল। এরপর ইথানেল, লাস্টে CHO আছে সব সময় দেখো, এর মানে এরপর একটা H যদি একটা মনে রেখে নিয়েছো, তো পরে কি হবে আমার CH3, ঠিক আছে, CH3 ইথানেল। এরপরে CH3 এর পরে দেখো একটা CH2 এর গ্যাপ আছে, তো প্রোপানেল। এরপরে বিউটানেল, ঠিক আছে, তো এটা মনে রেখে নিও কিভাবে মনে করতে হয় এগুলা। এরপরে দেখো কিটন, কিটনের ফর্মুলা কি, তো সি দিয়ে দুই দিকে
সিঙ্গেল বন্ড একদিকে ডাবল বন্ড, এটা কিটোনের ফর্মুলা কি, দুই দিকে সিঙ্গেল বন্ড কার্বনের, একদিকে ডাবল বন্ড, উপরে দিকে কিন্তু কিছু নাই মনে রাখবে। এখন এই উপরে না থাকে এটা একে হতে পারে ডাবল বন্ড উপরে আছে নিচে কিছু নাই, মানে একদিকে কিছু থাকবে না, দুই দিকে সিঙ্গেল বন্ড একদিকে ডাবল বন্ড দিয়ে ডাবল বন্ড থাকবে। ঠিক আছে, তো কিটোন অন লাস্টে হতে হবে। তো কিটোনের জেনারেল ফর্মুলা CnH2n, লাস্টে ও আছে। ঠিক আছে, আচ্ছা এখানে ও বলতে কোনো মৌল থাকতে পারে, তো এখানে ওই আছে দেখো, তো কি হবে C3H6 প্রোপানন। ঠিক আছে, প্রথম মৌল কি প্রোপানন, এরপরে বিউটানন C4H8O, এখন পেন্টানল, এরপরে হেক্সানল। ফ্রেন্ডস এত লম্বা বলছি না, অনেক টাইম লেগে যাচ্ছে নাইলে, ঠিক আছে তোমরা বুঝে নাও কি কি আছে এগুলা। এরপরে কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে এটার ফর্মুলা কি, কার্বক্সিলিক অ্যাসিড মানে কার্বনের দুই দিকে, একদিকে সিঙ্গেল বন্ড একদিকে বন্ড দিয়ে OH আছে আর একদিকে ডাবল বন্ড O, তো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, বা এটাকে অন্যভাবে বলতে পারে বন্ড C OH, লাস্টে C OH থাকলে বন্ড দিয়ে কার্বক্সিলিক অ্যাসিডই বুঝাবে। তো এর জেনারেল ফর্মুলা যদি আমরা CnH2n+1 লাস্টে C OH ধরি, তো কি হবে এটা, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমার একটু লিখতে অসুবিধা হয়েছিল, এটা লাস্টে ও হবে না, এটা অ্যাকচুয়ালি লাস্টে CHO হবে। ঠিক আছে, এটা লাস্টে CHO, কারণ প্রত্যেকটা লাস্টে CHO দেখো ভালো, ঠিক ঠিক আছে, যখন অ্যালডিহাইড ছিল, তো এর জন্য বাকি তোমরা এখানে ভ্যালু বসিয়ে করে নিবে। এখন দেখো আমরা আসছিলাম কার্বক্সিলিক অ্যাসিড, তো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কি হবে, তো এই ফর্মুলাটা বা এই ফর্মুলাটা, তো জেনারেল ফর্মুলা এটা ধরলে সবচেয়ে প্রথম কার্বক্সিলিক অ্যাসিড মূল হবে মিথানোইক অ্যাসিড HCOOH, দেখো লাস্টে COOH মানে ওইটা মিথানিক অ্যাসিড, এইচ আছে, দেখো এলডিহাইডের এটা বাক্কাম মিলছে। ঠিক আছে, এলডিহাইডের লাস্টে CHO মনে রাখতে আছে, প্রথম H দিয়ে শুরু, কার্বক্সিলিক অ্যাসিডেও তোমার লাস্টে মানে লাস্টে জাস্ট ওই যে কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা বসাতে আছে আর প্রথম H দিয়ে শুরু, তো মনে রাখতে পারবে আরামসে এলডিহাইডের কার্বক্সিলিক লিঙ্ক করে। ঠিক আছে, এটা তো CH3, দেখো এটা CH3 ছিল, তো সি ডাবল ইথানোইক অ্যাসিড, এরপরে প্রোপানিক অ্যাসিড, এরপর বিউটানিক অ্যাসিড। তো আই থিঙ্ক তোমরা এইগুলো জিনিস বুঝেছো, বলে দিলাম কারণ এগুলোতে কনফিউশন হয় কোনো সময়ের জন্য। দেখো ফ্রেন্ডস প্রশ্ন তোমার এখান থেকে বনে যে এই যে কার্বন এবং হাইড্রোজেন সম্পৃক্ত যৌগ গঠন সংকেত, তো আমরা মিথেন ইথেন প্রোপেন এন আছে লাস্টে, মানে এটা অ্যালকেনের যৌগ। ঠিক আছে, সিঙ্গেল বন্ড এগুলাতে মানে বুঝে গেছো। দেখো সিঙ্গেল বন্ড তারা কিভাবে দেখিয়েছে, স্ট্রাকচারটা গঠনটা এইভাবে দেখাতে হয় যে সি মানে দেখো সি আছে মিডলে সি একটা আর হাইড্রোজেন চারটা, তো তার চারদিকে চারটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তো এই যে তোমরা সিঙ্গেল বন্ড দেখছো এইগুলাকে বলে সহযোগী বন্ধন। তো তোমাকে জিজ্ঞাবে যে মিথেনের কয়টা সহযোগী বন্ধন থাকে, তো তুমি বলবে চারটা। কেমনে বললাম, এই যে টান কয়টা আছে চারদিকে চারটা, কারণ কার্বন জানি আমরা, কার্বনের চারটা থাকে তার বাইরের কক্ষে মৌল, এর জন্য চারদিকে চারটা। ঠিক আছে, আমরা যখন কার্বন লিখি, তো কার্বনের অণুতে কয়টা থাকে, এমনি তো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, এর মানে 2,4, তো তার বাইরের কক্ষে চারটা থাকে, এর জন্য বাইরের কক্ষে চারটা আমরা এরকম দিই। তো ওই চারটাকে কাউকে বিন্দু না দিয়ে তারা এরকম চারটা ড্যাশ দিয়েছে, মানে বন্ধনী দিয়েছে। ঠিক আছে, আর আমার ছিল CH4 মানে হাইড্রোজেন চারটা, তো চারদিকে চারটা হাইড্রোজেন লাগিয়ে, তো মনে রাখবে কার্বন সবসময় তার চতুর্দিকে চারটা হতে হবে কিন্তু পরমাণু। ঠিক আছে, মানে বন্ধন চারটা হতে হবে। তো এর জন্য CH4 আমার কি হয়েছে, এটা চারটা বন্ধনী মিথেন। ইথেন বলতে দেখো, তো ইথেন বলে তুমি ফর্মুলা যদি মনে রাখতে পারো C2H6, এখন C2 বলতে দুইটা কার্বন থাকবে আর হাইড্রোজেন ছয়টা, তো দেখো দুইটা কার্বন আছে আর হাইড্রোজেন তার ছয়টা বসিয়ে দিয়েছে। আই থিঙ্ক এগুলো তোমরা বুঝো, এখন আমি এক্সপ্লেন করছি না আর। ঠিক আছে, তো এটা সাতটা হবে সহযোগী বন্ধনী, তুমি গণবে তো 1 2 3 4 5 6 সাতটা সহযোগী, যদি জিজ্ঞাসা করে ইথানে কয়টা সহযোগী বন্ধন, সাতটা। প্রোপেন বললে, তো প্রোপেনের ফর্মুলা যদি জানো C3H8, ঠিক আছে, কারণ টু টু বাড়তে আছে, হাইড্রোজেন দুইটা দুইটা বাড়ছে আর কার্বন এক একটা বাড়ছে, তো মিথ ইথ প্রপ বিউট, প্রপ এরপরে বিউট প্যান্ট এরকম মনে থাকলে হয়ে যাবে এক্স। তো এরকম এটাতে 10টা আছে প্রোপেনে, ইতে সহযোগী বন্ধনী, গণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এটা যদি স্ট্রাকচার ড্র করেন এক্সামে কোনো প্রবলেম হবে না, মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আর যদি পারো তো মুখস্থ করে নাও, মানে প্রথম 4 7 মিথেন ইথেন প্রোপেন 10, এরপরে 13, এরপর 16, এরপর 19। ঠিক আছে, তো এইভাবে তোমরা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার মেইন টপিক যেটা ছিল সমগণীয় শ্রেণী, এটা বুঝছিলাম প্রথম আমরা। তো এটা কি দেখো, এই একটা সমগণীয় শ্রেণীর উদাহরণ এটা দেখো, CH3OH, যদি অ্যালকোহল যদি আমরা কার্যকরীমূলক ধরি, তো CH3OH, এরপরে C2H5OH, এরপর C3OH, এরপর C4H9OH, তো সবটাতে তুমি কমন দেখছো OH, মানে এটা একটা সমগণীয় শ্রেণী, তুমি বুঝে গেলে। ঠিক আছে, একই কার্যকরীমূলক আছে প্রত্যেকটা যৌগতে, মানে এটা সমগণীয় শ্রেণী। তো প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত হবে আমি বলেছিলাম CH2। ঠিক আছে, তো এখানে দেখো CH3, এরপর নেক্সট যেটা হয়েছে এটা C2, মানে একটা কার্বন বাড়েছে আর হাইড্রোজেন তিনটার থেকে দুইটা হয়েছে, মানে হাইড্রোজেন দুইটা বাড়েছে, তো CH2 গ্যাপ। এদিকে দেখো C2 থেকে C3 হয়েছে, মানে একটা কার্বন আছে সঙ্গে, আর হাইড্রোজেন 5 থেকে 7 মানে H2, তো CH2 গ্যাপ। তো তুমি দেখবে এটাতেও C4 মানে একটা কার্বন বেড়েছে আর এখানে 7 থেকে 9 মানে CH2, তো প্রত্যেকটার মধ্যে আমি যেটা বললাম CH2 গ্যাপ আছে, এটা সমগণীয় শ্রেণীর একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, যে সমগণীয় শ্রেণীর প্রতিটা যৌগের মধ্যে যেটা পার্থক্য আছে, এটা CH2 এর পার্থক্য আছে। ঠিক আছে, তো দেখো এখানে যেমন বলেছে CH4 এবং C2H6 এর তফাৎ শুধু একটি CH মূলক। ঠিক আছে, এরাও বলে দিয়েছে। এখন দেখো ফ্রেন্ডস, যেটা নেক্সট ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধনী বা কোভ্যালেন্ট বন্ড যেটাকে বলে, সমযোজী বন্ধন যেটা সহযোজী বন্ধনী আমরা করছিলাম।
তো সমযোজী বন্ধনী কাকে বলে প্রথম? তো ইলেকট্রন ভাগাভাগি মানে শেয়ারিং বলতে পারি ইংলিশে। তো ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সহযোজী বা সমযোজী বন্ধনী বলা হয়। তো ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে দুইটা পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধনী বলে। যেমন দেখো এক্সাম্পল কিছু Cl2। তো Cl2 কিভাবে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড গঠন করবে Cl2? তো এখন Cl2 মানে ক্লোরিন কয়টা আছে? 2টা। তো দেখো 2টা ক্লোরিন আলাদা আলাদা লিখেছি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা 17 মানে 2,8,7। যদি আমরা ইলেকট্রন তার বিন্যাসটা লিখি তো 2,8,7। তো ইলেকট্রনের বিন্যাস আই থিংক তোমাদের মনে আছে। ইলেকট্রনের বিন্যাস K L M N 4টা কক্ষপথে থাকে, যেটা প্রথম ধরে 2টা, এরপরে 8টা, এরপরে কোনো সময় 8টাও ধরে, কোনো সময় 18টাও ধরে, এটা 32, 2 8 18 13 বা কোনো সময় 2,8,8,18 এইটাও ধরা হয়। ঠিক আছে, তো দুটোটাই ধরা হয়। তো এটা তাদের ইলেকট্রনের বিন্যাস, মানে ম্যাক্সিমাম অতটা ইলেকট্রন সাপোর্ট করে তারা। কে কক্ষে 2টা, এল কক্ষে 8টা, এম কক্ষে এমনি 18টা করে, কিন্তু নর্মালি তোমাদের বইয়ে 8টাও দেওয়া আছে। আর এন কক্ষে এমনি 32টা, কিন্তু তোমাদের বইয়ে 18টাও দেওয়া আছে। তো এটা ঠিক আছে। তো ক্লোরিন 2টা যদি আলাদা আলাদা করি, তো দেখো এদিকে ক্লোরিন রাখলাম, এদিকে ক্লোরিন রাখলাম। এখন ক্লোরিনের বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন আছে? 7টা। দেখো আমি 7টা কেমনে বুঝিয়েছি, 2টা ক্রস উপরে, 2টা ক্রস নিচে, 4টা, এদিকে 2টা ক্রস 6টা, 7টা আছে তো বেজোড়া, তো এদিকে একটা রাখলাম। এখন মিডিলে ক্লোরিন রাখলাম, সরি মিডিল না, কারণ ক্লোরিন 2টা, তো 2 দিকে 2টা রাখলাম। ঠিক আছে, এটা আমি অ্যাকচুয়ালি আগে থেকে করে নিয়েছি, কারণ এখন করতে গেলে অনেক টাইম লাগবে। তো ক্লোরিন এদিকেও, কারণ 2টা ক্লোরিন 2 দিয়ে গুণে রাখেছি, এদিকেও আমি 7টা সাজিয়েছি এরকম। এখন দেখো এদিকে একটা, এদিকে একটা, এরা কি করলো, ক্লোরিন 7টা ছিল, 8টা লাগতো, তো এই ক্লোরিন থেকে একটা নিয়ে নিল এরকম ঢুকিয়ে। ঠিক আছে, আর এদিকেও 7টা ছিল, তো ওর থেকে একটা নিয়ে নিল এরকম ঢুকিয়ে। ঠিক আছে, এর মানে একটা একটা ইলেকট্রন ওরা কি শেয়ার করেছে, তো আমি এখানে সিঙ্গেল বন্ড দিলাম। ঠিক আছে, ক্লোরিন সিঙ্গেল বন্ড, সিঙ্গেল মানে এক বন্ধনী আছে, অ্যালকেন আছে এটা ক্লোরিন। ঠিক আছে, বা এটা এক বন্ধনী সৃষ্টি করেছে। কয় বন্ধনী? এক বন্ধনী। তোমরা সমযোজী বন্ধনী বুঝলে, এটা ইলেকট্রন ভাগাভাগি করছে এরা দুইজন। ঠিক আছে, মানে শেয়ার করছে একজন একজনের। অক্সিজেন বললে O2, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা এমনি 8 হয়, তো 2,6 লেখা যায়, মানে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। তো দেখো মানে ক্রস ক্রস দিয়ে আমি 6টা বুঝিয়েছি। এখন এদিকে 2টা দিয়েছি, কেন দিয়েছি? কারণ এদিকেও 4টা আর 2টা 6টা। তো দেখো অক্সিজেন 6টা, তার 8টা হতে হলে কি হবে? এই অক্সিজেন থেকে একটা নিবে, এরকম করে নিল, এদিকে হয়ে তার থেকে নিল, তো কি হলো? এখন 2টা, দেখো এই যে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, তো ডাবল বন্ড আছে এটা। এরকম তোমরা যদি নাইট্রোজেন দেখো N3 যাকে বলি, তো এটা ট্রিপল বন্ধন হবে। ঠিক আছে, ত্রিবন্ধনী হবে, মানে অ্যালকাইন। তো দেখো নাইট্রোজেন আমরা জানি পারমাণবিক সংখ্যা 7 আছে, তো এর হিসাবে 2,5 মানে বাইরের কক্ষে 5টা। তো এই 5টা কেমনে বসাবে? তো উপরে বা নিচে বা এদিকে সাইডে যে কোনো দিকে 2টা রাখো, আর এদিকে 3টা, এইরকম এদিকে 3টা রাখবো, এদিকে 2টা। ঠিক আছে, 5টা। এখন 5টা আছে, তার অষ্টক নিয়ম অনুযায়ী 8টা লাগে তার সম্পূর্ণ মানে কক্ষপথ পুরা করার জন্য 8টা। তো কি করবে? এই এদিকে 3টা আছে, মানে এদিকে 3 2 5 আছে, তো আরো 3টা লাগে, তো এই 3টায় একসঙ্গে শেয়ার করে নিবে, এইটা এদিকে শেয়ার করে নিবে। তো দেখো ট্রিপল বন্ড আছে। ঠিক আছে, তো এরকম ট্রিপল বন্ড গঠন করছে, কোনটা কি তোমরা বুঝলে, সমযোজী বন্ধনী। এরকম দেখো তোমাকে প্রশ্ন করলো যে CO2, প্রশ্ন আছে অ্যাকচুয়ালি বইয়ে 4 নম্বর পাঠে। CO2টা ইলেকট্রন ডট চিত্রটা আঁকো। ইলেকট্রন ডট চিত্র আগে তোমরা দেখো CO2 ইলেকট্রন কেমনে ভাগাভাগি করছে। তো অক্সিজেন 2টা আছে, 2 দিকে 2টা অক্সিজেন রাখলাম, মাঝে কার্বন। কার্বন আমরা জানি যে 6টা কার্বন থাকে টোটাল, মানে পারমাণবিক সংখ্যা। তো 6টা মানে 2,4, বাইরের কক্ষে 4টা, সবসময় কার্বন 4টা থাকবে। দেখো এদিকে 2টা রাখলাম, এদিকে 2টা রাখলাম। ঠিক আছে, তো অক্সিজেন 6টা আছে। ঠিক আছে, তো এই কার্বন থেকে 2টা নিল, এদিকে এই অক্সিজেনটা 2টা নিল, তো 8টা হয়ে গেল তার, আর কার্বনও তার। ঠিক আছে, এখানে কার্বন পুরা করেনি, এখন জাস্ট শেয়ার করেছি। এখন দেখো কার্বনের ইলেকট্রন চিত্র যদি বলে, তো এরকম আঁকবে। তো কার্বন তার চারদিকে 4টা, অক্সিজেন যেরকম 6টা আছে, তো এই কি করলাম, দেখো কার্বন 4টা আছে, তো তো এই অক্সিজেন থেকে 2টা নিবে, এই অক্সিজেন থেকে 2টা, তো কার্বন কি মিডলে 4টা, আর এদিকে 2টাতে আর 4টা, তো 8টা হয়ে গেল, কার্বন 8টা পরে নিচে। আর অক্সিজেন 6টা ছিল, এই কার্বন থেকে একটা নিল, তো 6 আর 2 8, এই জোড়াটা নিল। এদিকে 6টা আছে, এই কার্বন থেকে এক জোড়া নিল, তো 6 2 8 হয়ে গেল। ঠিক আছে, তো এরকম ইলেকট্রন ডট চিত্র CO2, এটা মনে রাখবে, ইলেকট্রন ডট চিত্র আসতে পারে পরীক্ষায়। MgCl2 ইলেকট্রন ডট চিত্র। তো এটা দেখো, এটা যেটা আগের যেটা ডট চিত্র ছিল, এটা সমযোজী বন্ধনী ছিল, মানে কোভ্যালেন্ট বন্ড। কিন্তু MgCl2 যেটা, এটা কি হচ্ছে, এটা ইলেকট্রন ভাগাভাগি হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা ইলেকট্রন বন্টনের মাধ্যমে হচ্ছে। মানে এই যে MgCl2 যেটা তুমি দেখো, তো এর আগে তোমাকে আমি ডেফিনেশনটা বলে দিই কি আছে আয়নীয় বন্ধনী। যে ইলেকট্রন আদান প্রদানের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় সেটা হচ্ছে আয়নীয় বন্ধনী। ঠিক আছে, বা একটি ধাতু থেকে একটি অধাতুতে ইলেকট্রন স্থানান্তরের ফলে যে বন্ধনী গঠিত হয়, আর সেটা ইলেকট্রোযোজী যৌগ বলে একে। তো আয়নীয় বন্ধনকে ইলেকট্রোযোজী যৌগ বলে। কেন বলে? কারণ এই আয়নীয় বন্ধনের মাধ্যমে একটা ধাতু থেকে একটা অধাতুতে ইলেকট্রন স্থানান্তরের ফলে বন্ধন গঠিত হয়, এর জন্য। তো আয়নীয় বন্ধন মানে ইলেকট্রন আদান প্রদানের ফলে। তো দেখো ইলেকট্রন আদান প্রদান কেমনে হচ্ছে MgCl2 তে। তো দেখো Mg মানে ম্যাগনেসিয়াম, তার পারমাণবিক সংখ্যা 12, মানে 12 বলতে তোমরা বলতে পারো যে 2,8, 2,8 2 10 আর 2, মানে লাস্টের কক্ষে 2টা থাকবে। ঠিক আছে, পরমাণু 2টা ইলেকট্রন থাকে। তো দেখো Mg এর 2টা ইলেকট্রন 2টা ডট, মানে 2টা ডট দিয়েছি আমি। ঠিক আছে,
প্লাস Cl2 মানে দুই দিকে ক্লোরিন দুইটা আছে, ঠিক আছে, এটা এরকম করে লিখতে হয়, স্ট্রাকচারটা সুন্দর হয়। তো Mg প্লাস ক্লোরিন মানে বাইরের কক্ষে 7টা থাকে, দেখো 7টা দিয়েছি, দুইটা দুইটা দুইটা, আর এদিকে একটা 7টা, এদিকে সেম এদিকে একটা রেখেছি। তখন কি করলো, Mg তার দুইটা আছে তো তো আমরা জানি যে Mg+2 থাকে, কারণ সে এটা দান করতে পারবে। আর Cl2 Cl ক্লোরিনের আগে মাইনাস থাকে, এটা ক্লাস 9 নিশ্চয়ই তোমরা পড়েছো যে ক্যাটায়ন আর অ্যানায়ন, ঠিক আছে, ক্যাটায়ন মানে প্লাস আর অ্যানায়ন মানে মাইনাস, ক্যাটায়ন মানে দিতে পারে আর অ্যানায়ন মানে গ্রহণ করতে পারে। তো Mg এখানে দিতে পারবে, তো এই একটা দিয়ে দিল এইদিকে, একটা দিয়ে দিল এইদিকে, তো তার দুইটা খালি হয়ে গেল। আর এই ক্লোরিন যেটা একটা ছিল এখানে, মানে 7টা ছিল, অষ্টক নিয়ম অনুযায়ী 8টা পেয়ে গেল, এটাও 8টা পেয়ে গেল, তো তোদের 8টা পুরাপুরি হয়ে গেল কক্ষপথটা, ঠিক আছে। তো Mg2+2+ কেন, প্লাস মানে দান করতে পারলো ক্যাটায়ন, ঠিক আছে, আর অ্যানায়ন মানে মাইনাস উপরে দিয়েছি। ক্লোরিন দেখো এখানে কি করলো, ক্লোরিনের ব্র্যাকেটে আমি দুইটা দিয়েছি, দুইটা কেন, কারণ ক্লোরিন তো Cl2 ছিল দুইটা, এর জন্য দুইবার, ঠিক আছে। আর এখানে একটা আমি ডট দিয়ে দিয়েছি, কারণ এই যে একটা একটা ডট আইলো, তো তার 8টা পুরো হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এখানে দুইবার লিখেছিলাম, কিন্তু এখানে লাস্টে ব্র্যাকেটে 2 দিয়ে দিয়েছি, মানে দুটো একবার এসে গেছে, ঠিক আছে, এখানে একটা ডট দিয়ে দিয়েছি, কারণ ডটটাই ট্রান্সফার হয়েছিল, আগের গুলো ক্রস ছিল 7টা। তো এরকম তোমরা ইলেকট্রন রচিত রাখবে, এটা আয়নীয় বন্ধনী MgCl2। তো এরকম দেখো অন্যও থাকতে পারে, যেমন NaCl, এটা আয়নীয় বন্ধনী, কারণ এটাও দেখবে যে ইলেকট্রন আদান প্রদান করছে, এটা ভাগাভাগি হচ্ছে না, একজন আরেকজনকে শেয়ার করছে না, খালি একজনই দিচ্ছে, ইলেকট্রন ভাগ হচ্ছে। যে সোডিয়াম, যেটা সোডিয়াম আছে NaCl এর, সোডিয়াম এটা একটা ছিল তার বাইরের কক্ষে, কারণ সোডিয়াম মানে 11, তো মানে তার পারমাণবিক সংখ্যা তো 2,8,1 হয়, লাস্টের যোজক কক্ষে 1 থাকে, তো একটা সে দিয়ে দিল। তো ক্লোরিন 7টা ছিল, তো একটা নিয়ে করে 8টা হয়ে গেল। দেখো Na প্লাস, কারণ একটা দিল, আগে ম্যাগনেসিয়াম দুইটা ছিল তো 2+ লিখেছিলাম, এখন Na তো একটা থাকে বাইরের কক্ষের জন্য। আর ক্লোরিন এইবারে দুইটা লিখিনি, কারণ এবারে সিঙ্গেল আছে, ঠিক আছে, কিন্তু একটা ডট বসিয়েছি, কারণ 7টা ছিল তো 8টা হয়েছে, উপরে মাইনাস, কারণ ক্লোরিন এটা অ্যানায়নের জন্য, ঠিক আছে। তারপরে দেখো CH4, এটা আবার তোমার সমযোজী বন্ধনী হবে, কারণ ইলেকট্রন ভাগাভাগি হচ্ছে, যে কার্বন আর হাইড্রোজেন ভাগাভাগি করছে। একজন ভাগাভাগি মানে কি, দৌড়াদৌড়ি না, ভাগাভাগি মানে শেয়ার করছে, বাংলা ইংলিশে বললে, ঠিক আছে। তো দেখো কার্বন মানে তার চারদিকে 4টা আছে ইলেকট্রন, আর হাইড্রোজেন চারদিকে দিয়ে দিলাম। হাইড্রোজেন জানি আমরা একটা ইলেকট্রন থাকে বাইরের কক্ষে, তো হাইড্রোজেন তার দুইটা লাগবে, কারণ হাইড্রোজেন ম্যাক্সিমাম দুইটা থাকে তার পুরা করার জন্য, মানে। তো হাইড্রোজেন কি করলো, এই কার্বন থেকে একটা নিল, এইদিকে একটা নিল, এইদিকে চারোটা হাইড্রোজেন একটা নিয়ে ডাবল হয়ে গেল, হাইড্রোজেন দুইটা লাগে ম্যাক্সিমাম, ঠিক আছে। আর কার্বন তার 8টা লাগে, তো কি করলো, এই 4টা ছিল, এই চারোটার থেকে একবারে গোল ঘুরিয়ে চারোটার থেকে এক একটা নিয়ে নিল ইলেকট্রন, তো 8টা হয়ে গেল, 4 4 4 4 8। NH3, এটাও আমাদের সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। তো NH3 মানে H তিন দিকে হবে আর N। এখন নাইট্রোজেন আমরা পড়েছিলাম যে নাইট্রোজেন 5টা বসাতে হতে, কিভাবে বসাবো দেখো, তো হাইড্রোজেন তিন দিকে 3টা আছে, দুজন এক এক একটা একটা তিন দিকে বসাবে, এক দিয়ে দুইটা রেখে দিবে। তো হাইড্রোজেন শেয়ার করে নিল, হাইড্রোজেন দুইটাই লাগে, শেয়ার করে নিল, আর দুইটা রইল। এখন নাইট্রোজেন 5টা আছে, তো হাইড্রোজেনের 3টা নিল, তো 5 3 8 হয়ে গেল, ঠিক আছে। H2O মানে ওয়াটার মলিকুল, যেটা এটাও সমযোজী বন্ধন। তো হাইড্রোজেন দুইটা আছে দুই দিকে, অক্সিজেন মাঝে। অক্সিজেন আমরা জানি যে 4টা থেকে বাইরে, অক্সিজেন 6টা থাকে, কারণ 8 তো 2,6 হয়, তো 6টা বসালাম, উপরে দুইটা নিচে দুইটা, এদিকে এক একটা, এক একটা কেন, কারণ হাইড্রোজেন H2 আছে, তো এক একটা শেয়ার করবে। আর অক্সিজেন কি হলো, 6টা আছে, তো এই হাইড্রোজেন থেকে দুইটা নিলে 8টা হয়ে গেল। এরকম HCl, এইচ একটা আছে, এবং Cl 7টা আছে, তো এইচ একটা আছে, তো একদিকে শেয়ার করে নিবে, আর এটা 7টা আছে, তো হাইড্রোজেন একটা নিয়ে 8টা হয়ে গেল ক্লোরিন, ঠিক আছে, এইভাবে তোমরা বুঝলে। এখন অ্যানায়ন ক্যাটায়ন কি জানো, MgCl এর মধ্যে Mg+2 আছে, দুইটা ক্যাটায়ন, আর 2Cl মাইনাস, কারণ ক্লোরিন দুইটা গেল, তো এটা অ্যানায়ন, ঠিক আছে। ক্লাস 9 এ তোমরা করেছিলে ক্রিস ক্রস মেথড, যে Mg আর Cl যদি আলাদা লিখি, তো Cl মাইনাস আছে মানে এদিকে এক যাবে, আর 2টা এদিকে আসবে, তো MgCl2 তোমরা এরকম করেছিলে। কিছু প্রশ্ন আছে, যেমন C2H6 এর আণবিক সংখ্যা বিশিষ্ট ইথেনের অণুতে থাকে। প্রশ্ন দিয়েছে সমযোজী বন্ধন, তো সমযোজী বন্ধন এখনই শিখলাম যে কতটা সিঙ্গেল বন্ড আছে, এটা সমযোজী বন্ধন। তো C2 মানে দেখো দুইটা কার্বন, আর হাইড্রোজেন মানে দুইটা কার্বন, আমরা জানি কার্বন তার চতুর্দিকে 4টা শেয়ার করবে, তো এরকম কার্বনের 4টা বন্ড দিয়ে দিবে, তো দেখবে তুমি হাইড্রোজেন যদি দিয়ে লাগাও, লাগিয়ে দাও, তো কতটা হবে, 1 2 3 4 5 6, মানে তোমাকে সহযোগী বন্ধন বলেছে, তো 1 2 3 4 5 6 7, 7টা হবে, আনসার হবে 7, ঠিক আছে। সমযোজী বন্ধন একটু আগে শিখলাম। এখন তো নেক্সটটা ভেরি ইম্পর্টেন্ট, বলছে 4টি কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ বিউটাননের কার্যকরী মূলক। তো তোমাকে এখন বিউটানন, তো বিউটানন, অন লাস্টে কি আছে, বিউটানন মানে অন, তো দেখো এটা অপশন হবে উত্তরটা সি নম্বর, কিটন, কারণ কিটন বললে লাস্টে অন আসে, ঠিক আছে। অন যদি লাস্টে সাউন্ড পাও, যদি অনুসর্গ এটা হয় অন, তবে হবে মানে এটা কিটনের অন্তর্গত। বিউটানন বললে এটা অন আসছে। এখন দেখো অ্যালডিহাইড বললে এল আসে, ঠিক আছে, যেমন মিথানেল, এল লাস্টে আসলো, তো বুঝে যাবো নামটা শুনে যে অ্যালডিহাইড এটা কার্যকরী মূলক গ্রুপের। আর কিছু অ্যাসিড থাকবে, ওইক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক, তো তোমরা বুঝবেই কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহল মানে মিথানল, অ্যালকোহল, ঠিক আছে, অল থাকবে লাস্টে, ইথানল, প্রোপানল, অল থাকবে, তো এটা হবে অ্যালকোহল, এই সাউন্ডে থাকবে, তো ঠিক আছে। তো বর্তমানে বিউটানন মানে কিটন। এখন তোমাকে যদি আমি বললাম, ধরে নাও পরীক্ষায় বললো যে বিউটাননের এটা গঠন, স্ট্রাকচার যেটা, এটা এঁকে দেখাও, যদি 2 মার্কের পরীক্ষা, এবারে 2 মার্কও আছে, তো বিউটাননের তুমি স্ট্রাকচারটা কেমনে আঁকবে, তো দেখো কোনো কঠিন নাই, বিউটানন
একটু আগে অবশ্য তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে কিটন গ্রুপের অন্তর্গত মৌল কি কি। দেখো স্ট্রাকচারটা তোমাকে মনে রাখতে হবে, দুই দিকে ডাবল বন্ড, উপরে দিকে কিছু থাকে না, নিচের দিকে ডাবল বন্ড ও, ঠিক আছে। এটা কিটনের স্ট্রাকচার, অনুসর্গ লাস্টে অন আছে সাউন্ড। তার জেনারেল ফর্মুলা এটা জানা থাকতে লাগবে তোমাকে। কিটনের প্রথম মৌলটা ছিল প্রোপানন, মিথ নাই কিন্তু প্রোপানন থেকে স্টার্ট হয়েছে। তো তোমাকে বলেছিল বিউটানন, বিউটানের ফর্মুলা কি C4H8O। তো এটাকে কেমনে আঁকবে, তো দেখো, তো বিউটানন, তোমাকে বিউটানন, তোমার টার্গেট আছে বিউটানন আকার, তো তুমি বিউটানন আঁকার জন্য তুমি ফর্মুলা প্রথম এটা জানতে হবে আর এটা হতে হবে। এখন বিউটানন বলেছে, ঠিক আছে। তো বিউটানন মানে মিথ ইথ প্রপ বিউট, মানে চারটা কার্বন, তোমাকে বুঝে গেলে, ঠিক আছে। চারটা কার্বন দিতে হবে বিউটানন আঁকার জন্য, কারণ মিথ প্রথম একটা কার্বন, ইথ মানে দুইটা, প্রপ মানে তিনটা, বিউট মানে চারটা, প্যান্ট মানে পাঁচটা, হেক্স মানে ছয়টা। তো বিউট বলতে চারটা কার্বন। এখন তোমার স্ট্রাকচার এইটা আনতে আছে, এটার মাঝে মানে একদিকে ডাবল বন্ড দুই দিকে সিঙ্গেল বন্ড এমন একটা কার্বন বেছে নিতে আছে। তো তোমার মাঝে দুইটা আছে, যে কোনো বেছে নাও। ধরুন আমি আছে এটা বেছে নিলাম। তো এই স্ট্রাকচারের মতো দেখো, দুই দিকে সিঙ্গেল বন্ড, দেখো আমার দুই দিকে সিঙ্গেল বন্ড আছে কার্বন দুই দিকে, নিচে ডাবল বন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। উপরে দিকে কিছু থাকবে না, তো উপরে দিকে এজ বসাতে পারবো না। তো বাকিগুলো যেখানে যেখানে এজ বসানো যায় বসিয়ে দাও। বাকিগুলো সবাই যেখানে যেখানে এজ বসে, কারণ কার্বন তার চারদিক চারটা বন্ড গঠন করতে হবে, তিনটা উপরে একটা, ঠিক আছে। তো এই বুঝে তুমি বসিয়ে দাও। খালি এটাতে খালি রাখো, কারণ এটাতে ফর্মুলা অনুযায়ী বসে না, উপর দিয়ে কিছু হাইড্রোজেন, ঠিক আছে, কিছু বসে না। তো বাকি সবটাতে বসিয়ে দাও, হাইড্রোজেন, 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 ঠিক আছে। এটাতে বসবে না। তো দেখো গণে দেখো, কার্বন তো চারটা আছে মানে C4 আছে। আর ফর্মুলার অ্যাকর্ডিংও দেখো, এখানে বিউটের মানে এন এর জায়গাতে ফর্মুলা অ্যাকর্ডিং দেখবে তো CN মানে এন মানে চারটা রাখবে। আর এখানে যদি চারটা রাখো তো 4 দুগুনি 8 হয়ে যাবে। এমনিও তোমরা বুঝছো এইট হবে ফর্মুলা দিও। আর এমনিও তুমি দেখো 3 4 5 6 7 8, আটটাই হবে, ঠিক আছে, লাস্টে ও। তো এটা কি হচ্ছে বিউটাননের ফর্মুলা, ঠিক আছে। এরকম তোমাকে বিউটানন না বলে প্রোপানন বলতে পারে, তখন তুমি তিনটা কার্বন রাখবে আর এই স্ট্রাকচারটা মাঝে রাখবে, ঠিক আছে, উপর দিয়ে কিছু থাকবে না। তোমাকে এক্সামে ধরে নাও স্ট্রাকচার আইলো প্রোপানেল, বা এটা থেকে যে কোনো কোশ্চেন বলতে পারে। তো তোমাদের প্রোপানেল যেই বললো, তো এল মানে অ্যালডিহাইড গ্রুপ তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। প্রোপানেল মানে এল আসলো লাস্টে, যদি প্রোপানল বলতো তো অ্যালকোহল গ্রুপ হতো, মানে বন্ড হয়েছে লাস্টে আসতো। কিন্তু নেল বলেছে মানে এল সাউন্ডটা আসছে লাস্টে অনুসর্গ, তো এটা হবে অ্যালডিহাইড গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপের ফর্মুলাটা মনে রাখো, যে সি দিয়ে কার্বনের সঙ্গে একদিকে সিঙ্গেল বন্ড, আরেকদিকে সিঙ্গেল বন্ড দিয়ে হাইড্রোজেন, আরেকদিকে ডাবল বন্ড থাকে, তার সঙ্গে কিছু মৌল থাকে না। বা তুমি এটা অন্যভাবে বলতে পারো যে ডাবল বন্ড নিচে না দিয়ে তুমি ডাবল বন্ড সাইডে দিয়েছে, আচ্ছা ডাবল বন্ডের সঙ্গে ও থাকে, সরি। সো এটাও বলতে পারো যে ডাবল বন্ডটা নিচে না দিয়ে তুমি সাইডে ডাবল বন্ড ও দিতে পারো, আর হাইড্রোজেনটা কিন্তু উপরে ফিক্স রাখো সিঙ্গেল বন্ড, আর এদিকে বাম দিকে সিঙ্গেল বন্ড। তো প্রোপানেল, এখন তুমি কি মুখস্থ করবে এটা স্ট্রাকচার না। দেখো মিথ ইথ প্রপ, প্রপ মানে তিনটা, তো তিনটা কার্বন বসাবে প্রথম কথা। এরপরে তুমি ডিসাইড করবে কি করবে কি না। এখন দেখো, আমাকে এই স্ট্রাকচারটা বসিয়ে দিতে আছে, স্ট্রাকচার মতে তুমি ডাবল বন্ড ও লাস্টেও রাখতে পারো। তো ডাবল বন্ড ও লাস্টে রাখলে উপরে কি হয়, একটা সিঙ্গেল বন্ড, ঠিক আছে, একটা সিঙ্গেল বন্ড। দেখো এদিকে বন্ডের সঙ্গে কিছু থাকে, তো এদিকে বন্ড আছে, নিচে কিছু থাকবে না, তো নিচে তুমি খালি রাখে দাও। তুমি এটাও করতে পারো যে নিচে ডাবল বন্ড দিয়ে এদিকে খালি রাখে দাও, যে কোনো এক সাইডে খালি রাখলে হয়েছে। কিন্তু যেগুলা মানে এগুলো নিয়ম ছিল ফর্মুলা মতো, কিন্তু বাকিগুলো তুমি হাইড্রোজেন বসিয়ে দাও, কারণ কার্বন তার চতুর্দিকে চারটা ম্যাক্সিমাম ইলেকট্রন নিতে পারে। তো বাকিগুলোতে আমি কি করলাম, হাইড্রোজেন বসিয়ে দিলাম। তো তুমি এখানে ফর্মুলাটা কিভাবে লিখবে প্রোপানেলের, তো দেখো প্রোপানেলের ফর্মুলা কিন্তু প্রোপানেল, প্রোপানেল মানে অ্যালডিহাইড গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপকে আমরা বন্ড CHO দিয়ে বলতে পারি, তো লাস্টে CHO আসবে অ্যালডিহাইড গ্রুপে, সবসময় মনে রাখবে। অ্যালডিহাইডে কোনো মৌল থাকবে তো লাস্টে CHO। CHO বলতে এইটা, এই দেখো এই টুকরাটা CHO নিচে, কারণ CHO, এটা দেখো CHO নিয়ে নিচে, এটাকে আলাদা করে দাও। তো এদিকে দেখো সির সঙ্গে তিনটা হাইড্রোজেন ধরেছে মানে CH3, আর এদিকে সির সঙ্গে দুইটা হাইড্রোজেন ধরেছে, ঠিক আছে, তো CH2। তো ফর্মুলা হবে CH3CH2CHO। আগেও যদি মনে রাখো, আমরা পড়েছিলাম একটু আগে, যে এই দেখো অ্যালডিহাইড গ্রুপে দেখো প্রোপানেল, এই দেখো আমি বলেছিলাম CH2 গ্যাপ, প্রথম মিথানেল ছিল HCHO এইচ ছিল, এরপর ইথানেল CH3CHO, এরপরে প্রোপানেল ছিল CH3CH2CH, এরপরে বিউটানেল আরেকটা CH2 বেড়ে গেছে, ঠিক আছে। তো এরকম তোমরা মনে রাখতে পারো এগুলো। ফ্রেন্ডস তোমরা এই পেজটা খেয়াল করে নিবে, এতটা এখন আর করা যাচ্ছে না। যেমনে যদি তোমাকে হ্যালোজেনের কোনো মৌল বলে, হ্যালোজেন মানে 17 নম্বর গ্রুপ হয় আমরা পর্যাবৃত্ত তালিকায় আমরা জানি। তো হ্যালোজেন মৌল তোমাদের আমাদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকলে, ঠিক আছে, কিভাবে স্ট্রাকচার রাখবে দেখো। মানে হ্যালোজেন এটাকে বলে, অনুসর্গ হচ্ছে ক্লোরো ব্রোমো। তো ক্লোরো থাকলে লাস্টে ক্লোরিন দিয়ে দিবে। আর অ্যাকর্ডিং দেখো এখানে ক্লোরোপ্রোপেন, প্রোপেন বলতে মিথ ইথ প্রপ মানে তিনটা কার্বন। আর ফর্মুলা যে একদিকে ক্লোরিন থাকে, ঠিক আছে, যেটা বসিয়ে দিবে, বাকি যেদিকে যতটা হাইড্রোজেন সাপোর্ট করে সব নিয়ে নাও। এটার কোনো সীমা নেই যে তোমার এটা বসাতে হবে না, খালি একদিকে ক্লোরিন রাখবে ক্লোরো বলতে, বাকি তুমি ফর্মুলা লিখে দিবে। এখন দেখো এরপরে ব্রোমো বলতে লাস্টে বিয়ার রেখেছে, প্রোপেন বলতে তিনটা কার্বন, বাকি হাইড্রোজেন তুমি বসিয়ে দিবে স্ট্রাকচারে। দেখো অ্যালকোহল বলতে লাস্টে অল আছে, যেমন লাস্টে বন্ড ওএইচ বসাতে হবে। অ্যালকোহল মানে কি, কার্বনের একদিকে বন্ড ওএইচ বসাতে হবে, বাকি তুমি যেদিকে হাইড্রোজেন বসে সব দিকে বসিয়ে দাও, কোনো এদিকে নিয়ম নাই যে বসাতে হবে না, খালি একদিকে বন্ড ওএইচ মনে রাখতে হবে। তো
তো প্রোপান বলতে 3টা কার্বন, বাকি হাইড্রোজেন। এরকম তুমি প্রোপানেল একটু আগে বোঝালে আমি, প্রোপানেল মানে কি, এল মানে অ্যালডিহাইড গ্রুপ, তো অ্যালডিহাইড গ্রুপে বেসিক্যালি এইটা তুমি মনে রাখবে, এই স্ট্রাকচারটা লাস্টে, যে একদিকে সি সিঙ্গেল বন্ড উপরে এইচ ধরবে, একদিকে সিঙ্গেল বন্ডের সঙ্গে অন্য মূলক থাকবে অন্য কার্বন, একদিকে ডাবল বন্ড, ঠিক আছে। এরকম প্রোপানন অন আছে লাস্টে মানে কিটোন, কিটোন বলতে বলেছিলাম এইটা বেসিক্যালি মনে রাখার জন্য, যে কার্বন থাকবে দুই দিকে তার দুইটা বন্ড, ওইদিকে অন্য কার্বন থাকবে আর নিচে ডাবল বন্ড, উপরে একদিকে খালি রাখবে কিটোন, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আর কার্বক্সিলিক অ্যাসিড মানে ওইক অ্যাসিড, সো অ্যাসিড বলতে আমি বলেছিলাম সি বন্ড সি ডাবল ও এইচ, বা তুমি স্ট্রাকচারটা থাকবো যে এই যে এইটা, স্ট্রাকচারটা কি এইটা, এটা মনে রাখে নাও স্ট্রাকচারটা, যে সি একদিকে ডাবল বন্ড ও থাকবে, একদিকে সিঙ্গেল বন্ড ও এইচ থাকবে, খালি ও এইচ থাকলে তো অ্যালকোহল হতো, কিন্তু ও এইচ এর সঙ্গে উপরে ডাবল বন্ড ও থাকতে লাগবে, একদিকে খালি, দিয়ে খালি খেয়াল রাখবে। কার্বক্সিলিক অ্যাসিড মানে দুই দিকে কার্বনের দুই দিকে বন্ড আছে, অন্য জিনিস থাকবে, একদিকে ওএইচ থাকবে, উপরের দিকে ডাবল বন্ড, নিচে খালি থাকতে লাগবে, ঠিক আছে। তো কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড একটা খালি আছে, এটা মনে রাখবে কিভাবে, ঠিক আছে। বাকিগুলো তোমরা দেখে নিবে। এরকম দেখো এখানে দ্বিবন্ধনী অ্যালকিন আছে, তো আমি প্রথমে বলেছিলাম তোমাকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অ্যালকিন মানে দ্বিবন্ধনী থাকা ডাবল বন্ড। তো অ্যালকিন যেটা হয় এটার ক্ষেত্রে আমরা যেটা ফর্মুলা আমরা ধরেছিলাম, তোমাকে বলেছিলাম যে CnH2n হয়, ঠিক আছে। আর এখানে N2 থেকে ধরতে হয় অ্যালকিনের বেলায়, অ্যালকেনের বেলায় 1 থেকে ধরি কারণ মিথেন থাকে, কিন্তু অ্যালকিনে প্রথম শুরু হয় ইথিন থেকে, ঠিক আছে। মিথেন এখানে মিথ নাই, তো ইথিন থেকে শুরু হয়। তো ইথিনের ফর্মুলা তোমরা যদি দেখো, আমি প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে ইথিন মানে দেখো এই যে অ্যালকিন, প্রথম ফর্মুলা ইথিন C2H4 আছে, ঠিক আছে। C2H4 এর পরে তো এইচ বাড়িয়ে যাও, সি বাড়িয়ে যাও। তো এখানে কি আছে প্রোপিন, প্রোপিন মানে প্রপ মানে 3টা কার্বন, দেখো 3টা কার্বন বসিয়েছে ওরা। এখন দ্বিবন্ধনী যেহেতু, তো একটা ডাবল বন্ড বসিয়েছে, 2টা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে। এবং স্ট্রাকচারটা কেমন সাজালো, প্রোপিন মানে কি, তো হাইড্রোজেন দেখো এই কার্বনের সঙ্গে কি বসেছে, যে হাইড্রোজেন যেদিকে যে জায়গা হয়েছে বসিয়ে দিয়েছে কার্বন। এখন এই কার্বনের সঙ্গে নিচে কেন হাইড্রোজেন বসিয়ে নেই, কারণ জানো, কারণ দেখো কার্বনের সঙ্গে এদিকে ডাবল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড একটা আছে, এদিকে সিঙ্গেল বন্ড আছে, এর মানে কার্বন চারটাই সাপোর্ট করে, তো দুইটা আর দুইটা চারটা হয়ে গেছে, তো এদিকে আর বসাতে দরকার নেই, এর জন্য তারা বসিয়েছে না, ঠিক আছে। এখানে কেন বসালো না, কারণ চারটা আগের থেকেই আছে। আর এই কার্বন আছে যে এদিকে দুইটা হাইড্রোজেন লাগলো, কারণ মিথ ইথ প্রোপিন, তো প্রোপিন বলতে তুমি যদি ফর্মুলা বসাও এখানে মানে মিথ তো বসে না, তো আমরা ইথ শুরু করি টু থেকে, তো এখানে মানে থ্রি বসাতাম, তো থ্রি বসাইলে সিএন, আর থ্রি বসাইলে 3 দুগুনি 6, 6 হবে, তো হাইড্রোজেন 6টা লাগবে, তো আগে থেকে 4টা আছে, তো 6টা বসাবার জন্য এরা 2টা দিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরকম দেখো ত্রিবন্ধনী মানে অ্যালকাইন, অ্যালকাইনের ফর্মুলা কি বলেছিলাম, CnH2n-2, এর মানে N2 থেকে শুরু হয়, তো 2 থেকে শুরু হয় তো ইথাইন হয়। এখানে কি আছে প্রোপাইন, মানে 3 থেকে শুরু হবে, ঠিক আছে। তো C3, এই যে 3 বসাইলে 3 দুগুনি 6 থেকে 2 গেলে 4, C3H4, C3H4 প্রোপাইনের ফর্মুলা। তো দেখো C3 মানে 3টা কার্বন, আর হাইড্রোজেন এদিকে জায়গা হয়েছে, এদিকে 3টা বন্ড অলরেডি আছে, ঠিক আছে। মানে 3টা বন্ড 2টা কার্বনের মধ্যে দিয়েছে, এদিকে সিঙ্গেল বন্ড দিয়েছে, কারণ হাইড্রোজেনও তাকে পুরো করতে হবে 4টার জন্য। তো তোমরা এগুলো দেখে নিবে। ফ্রেন্ডস, এখানে বলেছে নিম্নোক্ত কোনগুলি একটি সমগণীয় শ্রেণীর অন্তর্গত, একই সমগণীয় শ্রেণী, তো সমগণীয় শ্রেণীতে বলেছিলাম গ্যাপ থাকে CH2। তো এখানে 4টা অপশন দিয়েছে, এমনি তো এমসিকিউ দেওয়া নাই তোমাদের, মানে এমসিকিউ ফরম্যাটে দেওয়া নাই, কিন্তু তোমরা বুঝে নাও, অপশন থাকলে তোমরা নিশ্চয়ই বুঝবে। সমগণীয় শ্রেণীর অন্তর্গত হলে মানে আমার ডিফারেন্সটা CH2 দেখতে হবে যে কোনো দুইটা অন্তর্গত মৌলের। যেমনি এখানে দেখো C3H8, এরপরে C4H8, তো ঠিক আছে 3-এর পরে 1 বাড়াইছে, কিন্তু 8-এর পরে এখানে আবার 8 আছে, তো গ্যাপ তো CH2 না, মানে এটা হবে না। এখানে 6 আছে দেখো, এই এইটার এটা হতে পারে, কারণ এখানে C3 একটা বাড়েছে, মানে একটা কার্বনের ডিফারেন্স, একটা কার্বন হলো, আর এখানে 6 থেকে 8, তো এখানে এইটা আর এইটা সমগণীয় শ্রেণী হবে। বাকিগুলো দেখো C3H8, তো 3 আছে, এরপরে 4 এইটার সঙ্গে মিলবে কি না, এটা 6 6 মিলবে না, এটা 3 আছে, তো 6 এর সঙ্গে এটা 8 হবে নাকি, হতে পারে। তো আমরা কি বলবো, এখানে C3H6 আর C4H8, কারণ দেখো 3 থেকে 1 বাড়েছে 4, আর 6 থেকে 1 বাড়েছে মানে 2 বাড়েছে, তো 8 H2, ঠিক আছে। CH2 এর গ্যাপ বেসিক্যালি দেখতে হবে, আই থিঙ্ক তোমরা বুঝছো। নেক্সট দেখো, এখানে প্রশ্ন বলছে নিম্নোক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনগুলি যুগাত্মক বিক্রিয়া দেখাও, এটা ভেরি ইম্পর্টেন্ট। এখন যুগাত্মক বিক্রিয়া দেখো, তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যুগাত্মক বিক্রিয়া ঘটে। অসম্পৃক্ত মানে কি, সম্পৃক্ত মানে ছিল অ্যালকেন এক বন্ধনী, আর অসম্পৃক্ত মানে অ্যালকিন আর অ্যালকাইন মানে দ্বিবন্ধনী আর ত্রিবন্ধনী। তো এর জন্য তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, জাস্ট ফর্মুলা কি ছিল, একটা ছিল CnH2n আর একটা ছিল CnH2n-2, তো এর অনুসারে n এর ভ্যালু বসালে তুমি পেয়ে যাবে। তো দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে বেজান অপশন দিয়েছে, বলেছে কোনটা মানে যুগাত্মক বিক্রিয়া দেখাবে। তো এর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট চেক করতে হবে যে কোনটা আমার অ্যালকিন বা অ্যালকাইনের মধ্যে, অ্যালকিন বা অ্যালকাইনের মধ্যে, মানে তোমার ফর্মুলা একবার তোমাকে CnH2n দেখতে হবে, আর একবার CnH2n-2 দেখলে তোমার হয়ে যাবে। তো এর অনুসারে তুমি যদি এখানে দেখো, যেমন প্রথম এক একটা চেক করবে C2H6, এখন তোমাকে C2H6 যদি চেক করতে বলে যে এটা যুগাত্মক বিক্রিয়া আছে না না, তো এটার জন্য কি করবে তুমি, তো প্রথম এটাকে
এই অ্যালকিনে বসিয়ে দেখবে যে এখানে দেখো C2 মানে এখানে কার্বনের সংখ্যা 2 আছে। তো এখানে যে 2 যদি বসাতাম 2 দুগুণী 4 হতো। ঠিক আছে? তো এখানে 6 হচ্ছে মানে এটা হবে না। ঠিক আছে? এর মানে যদি আমার আনসার C2H4 হয় তখন আনসারটা কারেক্ট হবে। কারণ আমরা জানি যে এখানে ম্যাক্সিমাম 2 ভ্যালু নেওয়া যায়। এখানে 2 ই আছে। তো C2H4 কোন অপশনটাতে তুমি দেখে নাও। C2H4 অপশনে আছে নাকি? না, কোনো অপশনে নেই। এরপরে C3H8। আচ্ছা, তোমার এটা অ্যালকিনে মিলে নাই, তো তুমি অ্যালকাইনে একবার চেক করতে পারো যে কার্বনের সংখ্যা 2 ধরে এখানে 2 ধরেই তুমি এখানে 2 যদি ধরো তো 2 দুগুণী 4, 4 থেকে 2 গেলে 2, মানে যদি C2H2 হয় তখন হবে, তো 6 হবে, তো এটা হবে না। ঠিক আছে? অ্যালকিন আর অ্যালকাইন দুটোটার ক্ষেত্রে এটা হচ্ছে না। তো C2H2 অন্য কিছু আছে নাকি এখানে? দেখো C2H2 একটা আছে। এর মানে এইটা আমার কি হবে? এটা আমার হতে পারে যে অসম্পৃক্ত হবে। এরকম দেখো এখানে C3H8 বলেছে, এটা চেক করবে তো হবে না। C3H6, এখন যদি তুমি C3H6 কে চেক করো, যে আমাকে বোঝালে সে যোগাত্মক হবে না, এর জন্য আমার অ্যালকিন আর অ্যালকাইন দুটোটা ফর্মুলা চেক করতে হবে। তো প্রথমে অ্যালকিনের ফর্মুলা চেক করো, যে 2 যদি বসাও, এখানে 2 না মানে CN, ফর্মুলা হয় CN, তো আমি এখানে 3 বসাবো, মানে ধরে নাও C3 হইলো, আর এটা 3 বসাইলে 2 ইন্টু 3 3 দুগুণী 6, তো C3H6 এটা অ্যালকিনের ক্যাটাগরিতে পড়ছে মানে এটা অসম্পৃক্ত হতে পারে। ঠিক আছে? তো এটা অসম্পৃক্ত হবে মানে আমার সম্পর্কিত আছে মানে এটা যোগাত্মক বিক্রিয়া দেখাবে। ঠিক আছে? তো এইভাবে যোগাত্মক বিক্রিয়া দেখার জন্য তুমি অ্যালকিন আর অ্যালকাইন দুটোটা চেক করে দেখে নিবে, যেটাতেই হচ্ছে এটা অসম্পৃক্ত দেখাবে, কিন্তু অ্যালকেন হবে না। ঠিক আছে? এটা মনে রাখবে। তো ফ্রেন্ডস, এটা এমসিকিউ তোমাদের বাংলা মিডিয়ামের জন্য আছে, এমসিকিউ বুক। তো এটাতে কিছু আছে দেখো, যেমন নিচের কোনটি কার্বন যৌগের জন্য সঠিক। তো এখানে অপশন নম্বর ডিটা ওরা কারেক্ট বলেছে। ডি মানে 3 এবং 2। 3 মানে বিদ্যুতের দুর্বল পরিবাহী, কার্বন জন্য কার্বন যেটা বিদ্যুতের দুর্বল পরিবাহী, আর 2 নম্বর যেটা তাদের অণুর মধ্যে শক্তিশালী আকর্ষক শক্তি নেই। ঠিক আছে? তো এটা সঠিক। বাকি বিদ্যুতের ভালো সুপরিবাহী, অ্যাকচুয়ালি এটা নাই, কার্বন বিদ্যুতের ভালো সুপরিবাহী না, আর তাদের অণুগুলির মধ্যে শক্তিশালী আকর্ষণ না, উইক শক্তি আছে, এর জন্য এটা শক্তিশালী হবে না। ঠিক আছে? নেক্সট দেখো, বলেছে সিএইচও যৌগটির নাম লেখো। এখানে যদি উত্তর দেখো তো এখানে উত্তর ভুল বলেছে, কারণ লাস্টে দেখো এই মৌল দিয়ে আমাকে বন্ড সিএইচও যৌগটির নাম, তো বন্ড সিএইচও মানে অ্যালডিহাইড, আমরা একটু আগে পড়লাম। ঠিক আছে? তো অ্যালডিহাইড মানে কি অ্যাল থাকে, লাস্টে এল হবে, যেমন ইথানেল, প্রোপানেল। এখানে ইথানেলটা কারেক্ট হবে। প্রোপানল অল থাকলে তো এটা অ্যালকোহল হয়, তো এটা ভুল দেওয়া আছে। তো 100% বইও শুধু থাকে না আনসার সবসময়। নিচের কোনটি অসম্পৃক্ত? অসম্পৃক্ত মানে কি, যে যেটা অ্যালকিন আর অ্যালকাইন এটা অসম্পৃক্ত। তো অ্যালকিন ইন যেটা থাকবে যেন প্রোপিন, আর আইন যেটা থাকবে অ্যালকাইন প্রোপাইন, এটা প্রোপেন এন এটা অ্যালকেন এটা সম্পৃক্ত হবে, অসম্পৃক্ত হবে না। ঠিক আছে? এখন থেকে আরো প্রশ্ন আছে, ক্লোরিন ঘরের তাপমাত্রায় সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করে, তো সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে। অ্যালকিন এক প্রকার কি? তো এক প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা পাইলাম যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, দুইটা থাকে, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকেন যেটা এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ 4টা দিয়েছে, তো অ্যালকেন মানে মিথেন, এন সাউন্ডটা করছে, বাকি আইন করছে, ইন করছে, এটা হবে না। তো যেভাবে কোশ্চেন থাকুক। আণবিক সংকেত থাকা ইথেনের অণুতে থাকা সমযোজী বন্ধন, তো এটা তোমরা শিখেছই, যে ইথেন মানে C2 স্ট্রাকচারে কি হাইড্রোজেন 6টা, তো গণভেদে তুমি 7টা পাবে, এখানে 7টা সমযোজী বন্ধন আমরা করলামই, এমসিকিউ ছিল। প্রোপেনে একটা অণুতে থাকে কয়টা? তো 10টা সহযোগী বন্ধন। ঠিক আছে? এটা তোমরা বুঝেছই। 4টা কার্বন থাকা যৌগ বিউটানন, এটা আমরা করেছি, কিটোন ছিল। রান্নার সময় পানের বহির্ভাগের তলটি কালো হয়ে যাওয়ার অর্থ আছে। ঠিক আছে? রান্নার সময় পান না, ওই যে প্যান অ্যাকচুয়ালি যেটা পাত্র থাকে ওইটা, কারণ ইন্ধন ভাড়া করে জ্বলছে না, ইন্ধন ভাড়া করে না জ্বললে এটা কালো হয়ে যায় খুব জলদি। ঠিক আছে? চুলাতে বসে আমাদের কালো হয়ে যায়। নেক্সট দেখো, কেন বেশিরভাগ ক্ষেত্রে ইন্ধন হিসাবে কার্বন এবং কার্বনের যৌগ সমূহ ব্যবহার করা হয়? কারণ কার্বন এবং এর যৌগ প্রতি বর্গ এককে অধিক পরিমাণ তাপের সৃষ্টি করতে পারে। ঠিক আছে? এর জন্য। তো এগুলা বড় প্রশ্ন কিছু আছে। দেখো, লিটমাস কাগজ লাল এবং নীল দিয়ে সাবান পরীক্ষা করলে তুমি কি পরিবর্তন লক্ষ্য করবে? তো লাল লিটমাস নীল হবে, কারণ সাবান ক্ষারধর্মী। তো ক্ষার যেহেতু, কি বলেছে, লিটমাস কাগজ দিয়ে সাবান পরীক্ষা করলে, তো লিটমাস কাগজে যদি সাবান পরীক্ষা করো, সাবানটা ক্ষার হচ্ছে, তো ক্ষার মানে কি, তো ক্ষারের ধর্ম হচ্ছে যে লাল লিটমাস থেকে নীল হয়, আর অ্যাসিডের ধর্ম নীল থেকে লাল হয়। ঠিক আছে? তো এটা জিনিসটা বুঝতে হবে তোমাকে। এখন দেখো, হাইড্রোজেনেশন বলতে কি বুঝো? তো এটা লম্বা প্রশ্ন, এগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, এগুলা কিছু কোশ্চেন ছিল। ঠিক আছে? এছাড়াও ফ্রেন্ডস, তোমরা এটা বেঞ্জিনের স্ট্রাকচারটা দেখে নিবে, বেঞ্জিনের গঠন কিভাবে হয়। ঠিক আছে? বেঞ্জিনের গঠনটা কিভাবে হয়, এই যে বেঞ্জিনের স্ট্রাকচারটা দেওয়া আছে, এদিকে দেখো, বেঞ্জিন মানে কি, ফর্মুলা হচ্ছে C6H6। তো প্রথম কার্বন 6টা বসিয়ে দিবে, 1 2 3, এরকম স্ট্রাকচার থাকতে হবে। এরপর দেখো কিভাবে মনে রাখবে, একবার সিঙ্গেল একবার ডাবল বন্ড, একবার সিঙ্গেল একবার ডাবল, একবার সিঙ্গেল ডাবল, এরকম চলবে, মানে 3টা ডাবল 3টা সিঙ্গেল হবে। ঠিক আছে? 6টা আছে তো C6। আর হাইড্রোজেন কি হবে, যেদিকে যেদিকে কার্বন আছে এদিকে হাইড্রোজেন বসিয়ে দাও 6টা। ঠিক আছে? তো C6H6। এরকম তোমাদের এখানে দেওয়া আছে সাইক্লোহেক্সেনের গঠন। তো সাইক্লোহেক্সেন, ঠিক আছে, এটার গঠন কি? তো দেখো, সাইক্লোহেক্সেন মানে C6, যেমন বেঞ্জিনের C6H6, সাইক্লোহেক্সেন সিক্স তো 6টা থাকে, কিন্তু হাইড্রোজেন যেটা হয় এটা 12, মানে হাইড্রোজেন এটা ডাবল হয়ে যায় 12টা। তো দেখো কিভাবে এঁকেছে ওরা, এই স্ট্রাকচারটা মনে রাখবে।
কার্বন 3টা এদিকে কার্বন 3টা, আর 2টা হাইড্রোজেন নিয়েছে সব জায়গাতে, ঠিক আছে? তুমি যদি কার্বনের স্ট্রাকচারটা সুন্দর করে আঁকে নাও, মানে অ্যাকচুয়ালি এটা দেখবে তো বেঞ্জিনের মতোই, বেঞ্জিন এদিকে দিয়েছে, এটাকে একটু উল্টিয়ে দেখো, একটু উল্টিয়ে দেখবে তো কার্বন এরকম, ঠিক আছে? আচ্ছা তুমি এরকম আঁকতে পারো, একদিকে একদিকে এরকম আঁকে, ঠিক আছে? যেদিকে সুবিধা তোমার বইয়ের মতো আঁকতে পারো, এটাও আঁকতে পারবে তুমি। তো C6 আর H12 এটা সাইক্লোহেক্সেন, ঠিক আছে? এরকম C4H10 যেটা তোমাকে বলেছে, এটাও তুমি সংকেতটা আঁকতে পারো, এটাও তোমরা একবার দেখে নিবে। ফ্রেন্ডস 4 নম্বর চ্যাপ্টারে তোমরা এইগুলো দেখে নিবে নিশ্চয়ই, যে নিম্নোক্ত যেগুলো গঠন আঁকো, ইথানিক অ্যাসিড, ব্রোমোপেন্টেন, কোনো মুখস্থ করার নাই, তোমরা যদি সুন্দর মতো বুঝেছো, আমি গঠনটা একটু আগেই বললাম কার্যকরী মূলক দিয়ে। ইথানোয়িক অ্যাসিড মানে কি? ওইক অ্যাসিড মানে এটা কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের গঠনটা কিরকম দেখো, কার্বক্সিলিক ওইক অ্যাসিড যেটা আছে, আমি বইয়েও দেখেছিলাম, ওইক অ্যাসিড মানে তোমাকে এইটা মনে রাখতে আছে যে সি দুই দিকে সিঙ্গেল বন্ড, একদিকে সিঙ্গেল বন্ডের সঙ্গে ওএইচ, একদিকে ডাবল বন্ড ও, একদিকে খালি রাখতে আছে, এটা রেখে এখন ইথানোয়িক বলেছে, তোমাকে কি বলেছে? ইথানোয়িক মানে মিথ ইথ, মানে দুইটা কার্বন হবে, দুইটা কার্বন রেখে দিবে, একটা কার্বন তো এটা জোড়ার সঙ্গে আছে যেটা রাখবে, আর একটা কার্বন রেখে এরপরে একে নিবে। তোমরা যদি জিনিসটা বুঝিস তো করতে পারো, প্র্যাকটিস করে যাবে। ব্রোমোপেন্টেন, বিউটানন, হেক্সানল এরকম বাকি, ঠিক আছে? হেক্সানল মানে 6টা আছে কার্বন। আর নল, অল মানে কি অ্যালকোহল গ্রুপ হবে, নেল বললে তো অ্যালডিহাইড হতো, অল আছে মানে লাস্টে বন্ড ওইচ হবে, যেটা কার্বন একটার সঙ্গে, ঠিক আছে? তো এটা তোমরা দেখবে, তো এগুলো দেখে নিও। তারপরে তোমার লাস্ট পেজে যেটা বইয়ের 4 নম্বর চ্যাপ্টারে, এখানে অনেকটা ইম্পর্টেন্ট আছে, এইগুলো দেখে নিবে। ইথানিক অ্যাসিড, প্রোপানন, ফ্লোরিনের স্ট্রাকচারগুলো তোমরা সারা বছর তো পড়েছো, এটা থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, না পারলে ইন্টারনেটে সার্চ করে দেখবে এটা। ফ্রেন্ডস এটা ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। যেমনি তোমাকে বলছে এদিকে পিতল দিয়েছে, ব্রঞ্জ দিয়েছে আর সোল্ডার দিয়েছে, ঠিক আছে? পিতল বা ব্রাসও বলা যায় এটাকে। এদিকে শঙ্কর ধাতু মিলাবার আছে, মনে রাখবে পিতল বা ব্রাসের শঙ্কর ধাতু হচ্ছে কপার এবং জিঙ্ক, ঠিক আছে? ব্রঞ্জ যেটা আছে এটা শঙ্কর ধাতু কপার এবং টিন, এসএন মানে টিন। আর শোল্ডার যেটা, এটা কপার এবং, সরি, এটা লেড এবং পিবি মানে লেড, লেড এবং টিন, ঠিক আছে? তো এই তিনটা তোমরা শঙ্কর ধাতু মনে রাখবে, কার কোনটা আছে। একটা জিনিস মনে রাখো, কপার বিদ্যুতের সুপরিবাহী, ঠিক আছে? মানে এর মধ্যে ইলেকট্রিসিটি, যেটা বিদ্যুৎ আছে এটা পাস হতে পারে, কারেন্ট, বিদ্যুৎ বর্তনী তৈরি করতে ব্যবহৃত হয়। কিন্তু কপারের সংকর ধাতু, যেটা পিতল বা ব্রাস এবং ব্রঞ্জ, তো কপারের সংকর ধাতু কি? পিতল বা ব্রাস এবং ব্রঞ্জ বিদ্যুতের সুপরিবাহী নয়। তো কপারটা সুপরিবাহী কিন্তু তার সংকর ধাতুগুলো সুপরিবাহী নয়, এটা মনে রাখবে। তো এটা মনে রাখবে কার সঙ্গে কি আছে। এরপর দেখো ধাতুর সক্রিয়তা ক্রমকা, এটা 3 নম্বর চ্যাপ্টারে, এটা তোমাকে মনে রাখতে হবে। ধাতুর সক্রিয়তা ক্রম মানে তোমাদের বুকে যদি দেখো, এই দেখো সক্রিয়তা শ্রেণী, তোমাদের পেজ নাম্বার 45-এ আছে বইয়ে। সক্রিয়তা শ্রেণীতে তোমাকে এখান থেকে কোশ্চেন বনে ঊর্ধ্বক্রম বা অধক্রম সক্রিয়তা শ্রেণী এদিক ওদিক জিজ্ঞেস করবে প্রশ্ন, রিঅ্যাক্টিভিটি সিরিজ। তো দেখো এটা পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা মনে রাখার একটা ট্রিক, আমি অলরেডি একটা ভিডিও আই থিঙ্ক বানিয়েছিলাম, আমি তোমরা নিচে দেখবে সায়েন্সের, আমরা হাফ ইয়ারলি এক্সামের সময় আমি দিয়েছিলাম, এটাতে এইগুলা বলেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। এটা মনে রাখার টেকনিক অধক্রম সক্রিয়তা শ্রেণীটা, যে একটা স্টেপ আছে, মানে একটা মনে রাখবে ওয়ার্ড, কিছু একটা লাইন আছে, কেনেকা ম্যাগি আলু জঙ্কার লোহা পাবা হাইড্রোজেন কাপায় পারাদের উপাসনা। এটা অসামিস আমি জেনে বুঝেই ঢেলেছি, কারণ এসএমএস ওয়ার্ড আমি যেভাবে পেরেছি মানে জিনিসটা অ্যারেঞ্জ করার চেষ্টা করি যেন মনে রাখা যায়, আমি কারোর কপি করে নাই, আমি নিজের থেকে বানিয়েছি ট্রিকটি, তোমরা নিশ্চয়ই মনে রাখতে পারবে। কেনেকা ম্যাগি আলু জঙ্কার লোহা পাবো, পাবো বা পাওয়া বলবে, আসামিস বলেছি যেহেতু। হাইড্রোজেন কাপায় পারদ রূপা সোনা, এই লাইনটা মনে রাখবে। তো দেখো কেনেকা, কে বলতে কে মানে সোডিয়াম, নে বলতে এন মানে, সরি, কে বলতে পটাশিয়াম, নে বলতে এন মানে সোডিয়াম, কা মানে সিএ ক্যালসিয়াম, ম্যাগি মানে এমজি, আলু, ঠিক আছে? কেনেকা ম্যাগি আলু অ্যালুমিনিয়াম, জঙ্কার মানে জেডেন জিঙ্ক, লোহা, লোহা মানে আয়রন ফর্মুলা, পাপা মানে পিবি মানে লেড যাকে বলে, হাইড্রোজেন, ঠিক আছে? এইচ, কাপায়, কাপায় মানে এটা ধরে না ভূমিকম্প হচ্ছে, তো হাইড্রোজেন বম পড়লে কি হয়? কাঁপে যায় ধরতে, এটাই কাপায় মানে সিইউ কপার, পারদ মানে মার্কারি যাকে বলে এইচজি ফর্মুলা, রূপা মানে এজি ফর্মুলা, সোনা মানে এইউ, ঠিক আছে? তো এই লাইনটা মনে রাখবে, তো তোমরা সক্রিয় আসেনি। এখন এই যে সিরিয়াল লিখেছি বা এই যে তোমার বইয়ে সিরিয়াল দেওয়া আছে, এটা উপর থেকে নিচে নামছে, এর মানে উপর দিকে যারা এটা সবচেয়ে সক্রিয়, ঠিক আছে? দেখো দেওয়া আছে এটা মধ্যম ভাবে, আর সবচেয়ে সক্রিয়তা ক্রমে সবচেয়ে কম সক্রিয় একদম সোনা নিচে, ঠিক আছে? তো উপর থেকে কমছে, তো কেনেকা ম্যাগি আলু জঙ্কার লোহা পাবা হাইড্রোজেন কাপায় পারদ রূপা সোনা, লাইনটা মনে রাখলে তোমরা এক্সামে আরামসে হেল্প হবে, ঠিক আছে? তো এখান থেকে জিজ্ঞাসা কি করবে প্রশ্ন, দেখো প্রশ্ন জিজ্ঞাসা করবে যে ঊর্ধ্বক্রম বা অধক্রম জিজ্ঞাসা করতে পারে। যেমনি ঊর্ধ্বক্রম ধরে নাও, ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়, যেমনি এজি সবচেয়ে ছোট, ছোট বলতে একদম লাস্টের দিকে আছে এজি, ঠিক আছে? এরপরে একটু বড়, এজির একটু আগে দেখবি তো পিবি আছে। এটা উল্টা পুল্টা জিজ্ঞাসা করতে পারে, পরীক্ষায় কি করবে তো জানি না, কিন্তু আমরা জিনিসটা বুঝে যাই, মনে রাখবো যদি সিরিয়ালটা, তো প্রথম দিকে যে আসবে এটা বড়, লাস্টের দিকে ছোট। তোমাকে ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় মানে লাস্টের থেকে ফার্স্টে। তো এজি প্রথম, যেটা লাস্টে ছিল, এরপরে তার দিকে মুখ খোলা আছে, মানে এটা একটু এজির থেকে একটু বড়, তার দিয়ে মুখ খোলা মানে এটাতে একটু বড়, আর সোডিয়াম লাস্টে যেটা প্রথম দিকে আছে সবচেয়ে বড়, ঠিক আছে? অবশ্য পটাশিয়াম সবচেয়ে বড় আছে এখানে। এরকম অধক্রম বললে কি মানে, অধ মানে কি? বড় থেকে ছোট, তো যারা এদিকে প্রথম দিকে আছে তারা প্রথম থাকবে, আর এদিকে ছোট হয়ে যাবে। তো দেখো এদিকে মুখ খোলা, অধক্রম বলতে এদিকে যে সবচেয়ে বড়
মানে তার থেকে যে ছোট একটু ছোট, একটু বড় তার থেকে ছোট ছোট এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ঊর্ধ্বক্রম আর অর্ধক্রমটা তোমরা খেয়াল রাখবে। তাপের সুপরিবাহী কিছু ধাতুর নাম, যেমনি সিলভার, কপার, এজি মানে সিলভার, কপার, সোনা, ইউ মানে অ্যালুমিনিয়াম, আয়রন, নিকেল, এগুলো কিছু তাপের সুপরিবাহী ধাতু। সো দেখো ফ্রেন্ডস, আরও কিছু ইনফরমেশন যেটা তোমাদের মনে রাখা উচিত। যেমন দেখো এখানে বলছে পটাশিয়াম এবং সোডিয়াম ফর্মুলা, পটাশিয়াম মানে কে, সোডিয়াম মানে Na, এটা ঠান্ডা জলের সঙ্গে প্রবলভাবে বিক্রিয়া করে, মানে স্ট্রং ভাবে বিক্রিয়া করে ঠান্ডা জলের সঙ্গে। তো কোন দুইটা ধাতু, এটা হচ্ছে পটাশিয়াম এবং সোডিয়াম। এছাড়াও ম্যাগনেসিয়াম যেটা ধাতু আছে, এটা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্রভাবে, মনে রাখবে কোনটা ঠান্ডা জল কোনটা গরম জল। তো পটাশিয়াম আর সোডিয়াম এটা ঠান্ডা জলের সঙ্গে প্রবল বিক্রিয়া করে। ক্যালসিয়ামও ঠান্ডা জলের সঙ্গে করে বিক্রিয়া, কিন্তু এতটা প্রবল নয়, এতটা স্ট্রং করে না, কিন্তু ঠান্ডা জলের সঙ্গে করে, মনে রাখবে। ম্যাগনেসিয়াম যেটা, এটা কিন্তু ঠান্ডা জলের সঙ্গে না, এটা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে, তো মনে রাখবে গরম জলের সঙ্গে ম্যাগনেসিয়াম। লেড মানে ফর্মুলা যদি তুমি বলো পিবি, ঠিক আছে। কপার মানে সিইউ, রূপা মানে তোমরা এজি বলবে, আর সোনা মানে এইউ। এই চারটা ধাতু যেটা আছে, এটা জলের সাথে কোনো অবস্থাতে বিক্রিয়াই করে না। তো জলের সাথে কোনো অবস্থাতে বিক্রিয়া করে না, কি প্রশ্ন আসতে পারে, চারটা অপশন দিবে, ওইটার মধ্যে বলতে পারে। তো লেড, পিবি, কপার, সিলভার, রূপা, ঠিক আছে, রূপা বা সিলভার, এরপরে সোনা, ঠিক আছে, বা গোল্ড, এইউ, এটা কোনো অবস্থাতে বিক্রিয়া করে না জলের সাথে, ঠান্ডা হোক বা গরম জল। নেক্সট দেখো আরেকটা পয়েন্ট, যে ভাপের সঙ্গে, ভাপ বা স্টিম বলতে পারে, ঠিক আছে, যেটা ভাপ বার হয়, এটার সাথে বিক্রিয়া করে কোন কোন ধাতুগুলা, অ্যালুমিনিয়াম, আয়রন আর জিঙ্ক। অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক ভাপের সঙ্গে বিক্রিয়া করে। তো এইগুলা পয়েন্ট ইম্পর্টেন্ট, এখান থেকে যেভাবে তারা এমসিকিউ করতে পারে। চ্যাপ্টার যেটা আছে এটাতে এমসিকিউ তো 3টা আছে, সঙ্গে কিন্তু একটা 3 মার্কের প্রশ্ন আসবে। তো এর জন্য তোমরা ধাতুর পরিশোধন, বিদ্যুৎ ধাতুর পরিশোধন প্রক্রিয়া ডায়াগ্রাম সহ 3 মার্কের জন্য তোমরা নিশ্চয়ই শিখবে। বিদ্যুৎ বিশ্লেষণ পরিশোধন প্রক্রিয়া বা ধাতুর পরিশোধন প্রক্রিয়া বলুক, বিজারণ পদ্ধতি বলুক, সব একই, এটা লিখলে হয়ে যাবে, ঠিক আছে। ওষুধে কিভাবে সংশোধন করা যায়, কপার, ওই যে কপারের বিদ্যুৎ বিশ্লেষণ পরিশোধন। তো প্রশ্ন বিভিন্ন বিভিন্ন থাকবে, কিন্তু উত্তরটা তোমার এইটাই হবে, ঠিক আছে, এটা শিখে নিবে। সংখ্যাগুলো তোমরা আই থিঙ্ক তোমরা নিজে থেকে শিখেছো, ছোট ছোট প্রশ্ন বোর্ড যেগুলো দেখেই নিবে তোমরা। যৌগের গলনাঙ্ক কেন বেশি, এটাও ইম্পর্টেন্ট আছে। দেখো উত্তর এখানে আছে যে আয়নীয় যৌগের সময় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটা বেশি, কারণ প্রবল এর আয়নীয় যৌগগুলির মধ্যে প্রবল অন্তঃআয়নীয় বল ভাঙতে যথেষ্ট তাপশক্তির প্রয়োজন হয়, সেই জন্য, ঠিক আছে। এরপরে ইলেকট্রন ডট চিত্র আমি বুঝিয়ে দিলাম। এখানে দেখো প্র্যাকটিস করবে, ইলেকট্রন ডট, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, এরকম Na2 বলেছে ইলেকট্রন স্থানান্তর মানে আয়নীয় যৌগ। তো Na2 মানে দুই দিকে দুইটা সোডিয়াম এঁকে নিবে, আর মাঝে অক্সিজেন। অক্সিজেন আমরা জানি অক্সিজেন ছটা থাকে আর দুইটা লাগে, তো সোডিয়াম এদিক দিয়ে একটা শেয়ার করবে, এদিকে শেয়ার করবে, ঠিক আছে। বা এটা এরকম না আঁকে, Na আঁকে প্লাস দিয়ে এদিকে অক্সিজেন, অক্সিজেন দিয়ে, ঠিক আছে, এক একটা এদিকে শেয়ার করে দিবে, ঠিক আছে। না, অক্সিজেন একটা আছে এখানে, Na দুইটা, Na দুই দিয়ে দিবে, ঠিক আছে। তোমরা এটা করে দেখবে, প্র্যাকটিস করে পারবে। MgO এটাও দেখে নিবে, ঠিক আছে। তো এগুলো তোমরা ফ্রেন্ডস, এখানে প্রশ্ন আছে অ্যাকোয়ারিজিয়া, যে অম্লরাজ যাকে বলে, রয়্যাল ওয়াটারের ল্যাটিন হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, গাঢ় HCl বা গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে HNO3, নাইট্রিক অ্যাসিড মানে HNO3, যেটা অনুপাত 3:1 থাকে। তো অ্যাকোয়ারিজিয়ার অনুপাত কি, 3:1। 3:3 বলতে প্রথম অনুপাত কি, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে তুমি HCl বলতে পারো, HCl, ঠিক আছে, গাঢ় HCl। আর গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে HCl অনুপাত নাইট্রিক অ্যাসিড মানে HNO3, ঠিক আছে, HNO3, এই দুটোর অনুপাত। তো অনুপাতটা 3:1, যেটার মধ্যে 3 থাকে HCl আর 1 থাকে নাইট্রিক অ্যাসিড HNO3। কিন্তু এক্সামে উল্টা পুল্টা দিতে পারে, যে HNO3 আগে দিয়ে দিবে, তখন 1টা অনুপাত আগে হবে, আর HCl যদি পরে দেয় তো 3 থাকবে। তো 3:1 মানে জিনিসটা বুঝিয়ে রাখবে কি, 3 মানে HCl গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর 1 মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা অ্যাকোয়ারিজিয়া বলে, ঠিক আছে। এটা এই দুইটার সৈদ্যপত্য মিশ্রণ বলছে এখানে। সোনা অম্লরাজে দ্রবীভূত হয়, কিন্তু গাঢ় HCl বা গাঢ় HNO3 এ দ্রবীভূত হয় না। তো সোনা অম্লরাজে দ্রবীভূত হয়, কিন্তু গাঢ় HCl বা গাঢ় HNO3 এ দ্রবীভূত হয় না, ঠিক আছে। তো এগুলা মনে রাখবে, যেটা বলছে এগুলো একটু পড়ে নিবে। এখানে বলেছে খুবই অল্প সংখ্যক বিকারকের মধ্যে এটা একটি, যা সোনা ও প্লাটিনাম দ্রবীভূত করে। তো কোনটা, এইটা, ঠিক আছে, গাঢ় HCl বা এটা মানে অ্যাকোয়ারিজিয়া যেটা বলেছে। তো এটাও দেখে নিবে এখান থেকে। দেখো তোমার চ্যাপ্টার 3-র এটা, এখানে দগ্ধীকরণ এবং তাপজারণ বিক্রিয়াটা কি, এটা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, কারণ 3 মার্কে একটা আছে এই চ্যাপ্টারে। তো 1+2ও দিতে পারে কোনো সময়। তোমরা তাপজারণ ও দগ্ধীকরণ জিনিসটাও একটু বুঝে নিবে, ঠিক আছে, এতটা টাইম নেই এখানে তোমাকে একদিনে বুঝাবো। যেমন এখানে দেখো সিনাবার, সিনাবার যেটা HGS ফর্মুলা, এটা হচ্ছে মার্কারির আকরিক। তো মার্কারির আকরিকের নাম কি, সিনাবার, এটা মনে রাখবে। আর এটা বায়ুতে উত্তপ্ত করা হলে, সিনাবারকে যদি বায়ুতে উত্তপ্ত করা হয়, তো প্রথমে মার্কিউরিক অক্সাইডে পরিবর্তিত হয়, ঠিক আছে। রিয়াকশনগুলো দেখে নিবে এর জন্য। থার্মিট বিক্রিয়া আছে, যেটা রেল লাইন জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। থার্মিট বিক্রিয়াটাও একবার দেখে নিবে, থার্মিট বিক্রিয়া কি আছে এখানে দেওয়া আছে। যে বস্তুত অ্যালুমিনিয়ামের সঙ্গে আয়রন, যেটা 3টা থাকে, ঠিক আছে, মানে আয়রন Fe3+ থাকে, ঠিক আছে, ক্যাটায়ন। অক্সাইডের বিক্রিয়া রেল লাইন এবং ভারী যন্ত্রপাতির ফাটল জুড়তে প্রয়োগ করা হয় বিক্রিয়া, থার্মিট বিক্রিয়া বলে। থার্মিট বিক্রিয়াটা দেখে নিবে একবার। সোডিয়ামকে কেন কেরাসিন তেলে ডুবিয়ে রাখা হয়, এগুলো কোশ্চেন আই থিঙ্ক তোমাদের আছে, এগুলো শিখে নিয়েছো। প্রশ্নগুলোও খেয়াল করে নিবে যদি পড়েছো সারা বছর। এখানে দেখো চ্যাপ্টার 3-র মধ্যে উভয়ধর্মী অক্সাইড
কাকে বলে এটাও আছে যে উভয়ধর্মী অক্সাইড মানে কি কি, তো অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড যেটা এটাকে বলে উভয়ধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড মানে Al2O3, ঠিক আছে, Al2O3, আর জিঙ্ক অক্সাইড মানে ZnO। তো এইগুলো তোমরা দেখে নিবে, এটাকে উভয়ধর্মী অক্সাইড বলে। কেন বলা হয় এটা বিষয় একটু পড়লে তোমরা এখানে বুঝে যাবে, ঠিক আছে। এখন দেখা এগুলো ইম্পর্টেন্ট, যে অলঙ্কারের তৈরি করতে প্ল্যাটিনাম কেন ব্যবহার করা হয়, সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম তেলের নিচে রাখা হয়, কেন কাঁচার বাসা, ঠিক আছে, এটা যেটা অ্যালুমিনিয়াম খুবই সক্রিয় ধাতু, তবু এনাকে মানে রান্না করা বাসন বানাতে ব্যবহার, এগুলো দেখে নিবে। একটা প্রশ্ন আছে, গরম জলে চৌবাচ্চার ট্যাঙ্ক তৈরি করতে স্টিল ব্যবহার না করে কেন কপার ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট। ধাতু ও ধাতুর পার্থক্য তোমরা ক্লাস 9এও পড়েছিলে, কিন্তু এখানে দেখো, এখানে বলেছে রাসায়নিক ধর্মের, তো ভৌতিক ধর্ম থাকে একটা রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ এটা ইম্পর্টেন্ট বেশি। তোমার 3 নম্বর চ্যাপ্টার ইম্পর্টেন্ট, বাকি আমি এমসিকিউ তোমাদেরকে অন্য ভিডিওর মাধ্যমে আরো কোশ্চেন দিব, এই পাঠেরও থাকবে এটাতে।